স্যার একটা কোশ্চেন করতাম। হ্যাঁ, বলো কি কোশ্চেন? স্যার এটা হচ্ছে গিয়ে আমরা যেমন এই যে ইসে আমাদের পোয়েট্রি অ্যান্ড প্রোজে হ্যাঁ, আমাদের যে কবিতাগুলো আছে, তারপর হচ্ছে যে গল্পগুলো আছে, হ্যাঁ, হ্যাঁ। এইগুলা যেমন আমাদের বাংলাতে হচ্ছে ওই গল্পের ভিতর থেকে শর্ট কোশ্চেন আসতো, এগুলাতেও কি সেম? হ্যাঁ, তোমাদের ওগুলো নিয়ে আমি আলোচনা করব। আগে বইটা হাতে নাও, বইটা আগে পাও, কোশ্চেন কিভাবে হবে না হবে সব আলোচনা করা হবে, ঠিক আছে? জি স্যার। যেহেতু প্রথম তো এখনো আমরা একটু আইডিয়াটা নিয়ে নিই, তারপরে সঠিক দিক নির্দেশনা কি হবে সব জানিয়ে দিব, টেনশন নেওয়ার কিছু নাই। হ্যাঁ। স্যার বই কি বের হয়েছে? বই তো তোমাদের তিনটা চারটা মতো বার হয়েছে, তিনটা বই তোমাদের হয়েছে। হ্যাঁ, ওই যে দিয়েছিলাম একটা প্রোজ স্যার পোয়েট্রি। হুম। বই তো অনেক আগেই কিনা শেষ। না, বই তো আগে অনেক কিনলে তো হবে না। ওগুলো তো কবে কিনেছো তুমি? স্যার আমি কিনছি আপনার এই 1 সপ্তাহ হয়েছে। এক সপ্তাহ হয়েছে? তিনটা কিনেছো যেগুলো আমি বলেছিলাম ওইগুলোই? জি স্যার। তাহলে সমস্যা নেই, হয়তো তুমি তাহলে কিনে ফেলেছো। কি কি কিনেছো শুনি? স্যার একটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রোজ, আরেকটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি, হ্যাঁ, আরেকটা আছে হচ্ছে আপনার এবিসি অফ ইংলিশ লিটারেচার। হ্যাঁ, ওটা সাহিত্য বোঝার জন্য দরকার, যেটা আমি তোমাদের অনেক সময় বলি, ওই যে দেখাই। হ্যাঁ, কিছু বই আছে, আমি আর এক সপ্তাহ পরে দেখি যদি সবগুলো বই আমি হাতে, মানে এখনো আসেনি তো, এই জন্য আমি লিস্টটাও দিতে পারতেছি না। তো সমস্যা নেই, ওগুলো ধীরে সুস্থে কিনলেই হবে, যেহেতু আমি তো পিডিএফ টিডিএফ দিয়ে দিচ্ছি, যেটা আমি পড়াচ্ছি তার পিডিএফ আমি দিয়ে দিচ্ছি, তাই না? অতএব বই নিয়ে টেনশন করার কিছু নাই। তবে কোশ্চেনের ব্যাপারটা নিয়ে একটু ওয়েট করতে হবে। দেখি যে কোশ্চেন প্যাটার্নে কোনো পরিবর্তন আসে কিনা। যদি না আসে তো আগের মতোই, যদি হয় তাহলে তো কোনো সমস্যা না। আগের মতো ব্রিফ শর্ট ব্রড যদি থাকে তাহলে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? কারণ এখানেও যদি কোনো হ্যাঁ, বলো। রাইটিং এ কি পরিবর্তন হয়েছে? বলো। হুম। রিডিং স্কিল আর রাইটিং স্কিলে কি কোনো পরিবর্তন হয়েছে? হ্যাঁ, ওটাতে পরিবর্তন তো অবশ্যই হয়েছে, এখনো বই ওই জন্য বাজারে আসেনি। হ্যাঁ, কারণ ওটাতে একটু সময় লাগবে, ওই বইটা তৈরি করতে সময় লাগবে এখনো। হ্যাঁ, এই জন্য। ঠিক আছে স্যার। আচ্ছা। ঠিক আছে কি আমাদের মেন বই নাকি? হ্যাঁ, বলো। তো দি গাইড এসে বই যে আপনি দিছিলেন, ওই বইটা কি আমাদের মেন বই নাকি? হ্যাঁ, ওখানে মেইন বই বলে কিছু নাই, মেইন টেক্সট, ঠিক আছে? তো ওই মেইন বই অনেকগুলো হবে, এখন এই অনার্স লেভেলে এসে মেইন বই বলে কিছু নাই। বুঝতে পেরেছো তো? একই বিষয়ে অনেকগুলো রাইটারের বই থাকবে। এখন তোমাদের টেক্সট আছে যেটাতে, সেটা নিতে হবে এবং সেই অনুসারে পড়াশোনা করতে হবে। বুঝতে পেরেছো? হুম। টেক্সট পোয়েট্রি প্রুফ আর রিডিং স্কিল রাইটিং কিন্তু দি গাইড তো নেই কিন্তু যেটা তোমার কথাটা বোঝা যাচ্ছে না ক্লিয়ারলি, কেমন জানি। হুম। আচ্ছা। তো বলতেছি। আচ্ছা। বই নিয়ে টেনশন করার কিছু নেই, ধীরে সুস্থে আমি সব কিছু তোমাদের জানিয়ে দিব। যেটা যখন বলার আমি বলে দিব, এখনও যেহেতু ক্লিয়ার আমি নিজেই না, ওই জন্য কিছু বলছি না। অতএব তোমাদেরকে সব কিছু দিক নির্দেশনা আমি দিয়ে দিব, শুধু যা বলছি সেটা করে যাও, ঠিক আছে তো? পরীক্ষা কেমন হবে স্যার, প্রশ্ন কেমন হবে, বই কি কিনবো সবই আমি জানিয়ে দিব। হ্যাঁ, দুই একটা বই পরে কিনলেও হবে, আগে কিনলেও হবে, ওগুলো নিয়ে কোনো টেনশন করবো না, শুধু সিরিয়ালি অ্যাক্সিয়া যখন যা বলবো সেগুলো পড়ে যাবা। হুম। এই। আচ্ছা, তো ঠিক আছে, আজকে আমরা আচ্ছা, তোমাদের এদিকে সনেট 73 যে শিটটা আমি দিয়েছিলাম, আমি বলেছি তোমাদের ওটা একটু পড়ে ফেলতে, রিভিশন দিতে, তো দিচ্ছ নিশ্চয়ই। তো গতদিন পর্যন্ত আমরা আমরা কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস এবং পারফেক্ট টেন্স, এই টোটাল 9টা টেন্স নিয়ে কথা বলেছি। আশা করি গতকাল পর্যন্ত আমরা পড়ে শেষ করেছি নাকি? হ্যাঁ। আর জি স্যার। আজকে ক্লাসটা নিচ্ছি কারণ তার আগের দিনের যে ক্লাসটা বুধবারে ব্যাপক নেটের সমস্যা ছিল, বুঝতে পেরেছো? প্রচুর সমস্যা ছিল, এই জন্য ক্লাসটা নিতে পারিনি। তাদেরও দুইজন দুইবার ক্লাস নিলাম, বারবারই বাদ দিতে হয়েছে। তো এই জন্য আজকে নিতে হলো, কারণ ফাঁকা এছাড়া হয় না। কোনো ক্লাস মিস গেলে ওটা শুক্রবার করে নেওয়া হয়, ঠিক আছে? এই জন্য আজকে নিতে হলো। তো ঠিক আছে, আমরা তাহলে আজকে টেন্সটা নিয়ে শেষ করব। আমি একটু সময় নিচ্ছি এইটাতে, দুটা জিনিস আমি বেশি সময় নেব, সেটা হচ্ছে টেন্স এবং হচ্ছে ভয়েস চেঞ্জে। কারণ রাইটিংয়ের ক্ষেত্রে তোমাদের এই জায়গাতে তোমরা ব্যাপক ভুল করবা, এই ভুলগুলো যেন না হয়। হ্যাঁ, পরে যেন বলো না স্যার আমি জানতাম না বা আমি জানি না বা এগুলো বুঝি না, এই কথাগুলো বলা যাবে না। কারণ সেন্টেন্স পড়া বা লেখা মানেই টেন্স ভয়েস এগুলোর একটা ব্যাপার থাকবে। এছাড়াও ন্যারেশনেও অনেকে ভুল করে যখন রাইটিংয়ে যায়। হ্যাঁ, তো যাই হোক, ওগুলো তোমরা হয়তো এইচএসসি লেভেল পর্যন্ত পড়ে এসেছো, কিন্তু সেইভাবে মনোযোগিতা দাওনি। হ্যাঁ, এই হচ্ছে প্রবলেম। তো আজকে আমরা দেখব হচ্ছে ইনডেফিনিট টেন্স। হ্যাঁ, খুবই ইনডেফিনিট কিন্তু
নামটা থেকে বোঝা যাচ্ছে যে ইনডেফিনিট মানেটা কি বলো তো, এই ওয়ার্ডটার মানে কি ইনডেফিনিট, বুঝতে পারবা? ইনডেফিনিট মানেটা কি? হ্যাঁ, অনির্দিষ্ট নাকি? হ্যাঁ, জি স্যার। ইনডেফিনিট মানে হচ্ছে কি অনির্দিষ্ট, তার মানে সে অনির্দিষ্ট, তার মানে এর ব্যবহারটা বিচিত্র ধরনের হয়, ঠিক আছে তো? এই ব্যবহারটা বিচিত্র, তার মানে কি অনির্দিষ্ট। আচ্ছা, এখানে আবার এটা যুক্ত অক্ষরটা আবার ঝামেলা করতেছে কেন? একের পর এক ঝামেলা হয়। আচ্ছা যাক, এটা বুঝে নিও যেখানে একটু ঝামেলা হচ্ছে। ওকে, তাহলে ইনডেফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট। তার মানে আমরা বাকি যে 9টা টেন্স পড়লাম এগুলো কি নির্দিষ্ট না? বলো তো এদের সেন্সগুলো কি নির্দিষ্ট না 9টা টেন্সের? জি স্যার। হ্যাঁ, জি স্যার। তার মানে ওই 9টা টেন্স, ঠিক 9টা টেন্স আমাদের ভাবতে হয় না, আমাদের যে কোনো দুটা করে টেন্স একসাথে ভাবতে হয়। যে আমি যখন একটা সেন্টেন্স পড়বো বা আমি যখন একটা সেন্টেন্স লিখবো তখন আমার দুটা করে টেন্স ভাবলেই হয়ে যায়, ঠিক আছে? আমরা একটা জিনিস বলেছিলাম তাই না, যে কন্টিনিউয়াস এবং হচ্ছে কি নন কন্টিনিউয়াস বলে একটা কথা, তাই না? যদি কাজটা চলমান হয় তাহলে দুটা টেন্স, আর যদি কাজটা চলমান না হয় তাহলেও দুটা টেন্স, বুঝতে পেরেছো? এইভাবে তাহলে জি। প্রথমে আমরা ভাবতে গেলে, প্রথমে আমরা কি ভাববো বলো তো, কোনো টেন্স নিয়ে ভাবতে গেলে বা কোনো সেন্টেন্স নিয়ে ভাবতে গেলে প্রথমে যে বিষয়টা আমরা ভাববো সেটা হচ্ছে কি, যে আমরা যেটা বলছি সেটা কি পাস্ট, প্রেজেন্ট নাকি ফিউচার। তাহলে আমরা একটু ধারাবাহিকভাবে যদি যাই তাহলে বুঝতে, প্রথমে কি পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। না কি ফিউচার, তাই তো? এর মধ্যে কোনটা? এরপর যখন হয়ে যাবে আমরা ধরে নিলাম যে এই টেন্সটা হচ্ছে পাস্ট, প্রেজেন্ট বা ফিউচারের মধ্যে যে কোনো একটা। একটা টেন্স কি তিনটার ভিতরে হয় কখনো? একই ঘটনা কি তিনটার ভিতর হবে? হুম, নাকি যে কোনো একটা হবে? না স্যার, হ্যাঁ, যে কোনো যে একটা কোনো হবে, একটা হবে। যে কোনো একটা হবে। আমরা তাহলে ধরে নিলাম যে হয় পাস্ট না হয় প্রেজেন্ট বা ফিউচার। তারপরে যেটাতে যাব সেটা আমরা ধরবো হচ্ছে এটা কি কন্টিনিউয়াস নাকি নন কন্টিনিউয়াস, ঠিক আছে? তাহলে হয় সে কন্টিনিউয়াস হবে না হয় নন কন্টিনিউয়াস হবে। দুটা কি একসাথে হয় কখনো? দুটা কি একসাথে হবে যে কন্টিনিউয়াস এবং না নন স্যার। কন্টিনিউয়াস দুটাই? না স্যার। হ্যাঁ। এরপর তাহলে যদি কন্টিনিউয়াস হয় তাহলে কি দিব আমরা বলো? যদি কন্টিনিউয়াস হয়, যদি কন্টিনিউয়াস হয় তাহলে আমরা ধরবো কি এটা কি সিম্পল ভার্বের সাথে কন্টিনিউয়াস? আইএনজি। হ্যাঁ, না, এটা কি সিম্পল নাকি পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না? জি স্যার। তাই না, এটা ধরবো না আমরা যে কন্টিনিউয়াস যখনই আসবে তখন আমার কন্টিনিউয়াসও দুই ধরনের হতে পারে, হয় সিম্পল কন্টিনিউয়াস না হয় পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট, তাহলে পারফেক্ট। পারফেক্ট কন্টিনিউয়াস হতে হলে কি থাকতে হয়? এর সাথে একটা টাইম থাকতে হয়, শুরুর বা হচ্ছে পুরো সময়। তাহলে শুরুর বা পুরো সময় যদি দেওয়া থাকে তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস, আর যদি দেওয়া না থাকে তাহলে হচ্ছে সিম্পল কন্টিনিউয়াস। এই তো, তাহলে এই জায়গাতে গিয়ে আমরা গিয়ে আটকাচ্ছি। এরপর হচ্ছে যদি আমরা ধরলাম যে কন্টিনিউয়াস না, তাহলে হচ্ছে কি নন কন্টিনিউয়াস। নন কন্টিনিউয়াস হতে হলে কি করতে হবে? আমার হয় ইনডিফিনিট। ইনডেফিনিট না হয় হচ্ছে কি পারফেক্ট। আমি প্রথমে ধরবো পারফেক্ট। হচ্ছে পারফেক্ট। আমি প্রথমে পারফেক্ট ধরবো, পারফেক্ট ধরা তো সহজ তাই না? যদি হয় পাস্ট পারফেক্ট তাহলে কেমন অর্থ আসবে, যদি হয় প্রেজেন্ট পারফেক্ট তাহলে কেমন অর্থ আসবে, যদি হয় ফিউচার পারফেক্ট তাহলে কেমন অর্থ আসবে। প্রত্যেকের তো একটা সিঙ্গেল সিঙ্গেল ব্যাপার আছে তাই না? কোনোটা থেকে একের অধিক ব্যাপার আছে বলো তো? না স্যার। হ্যাঁ, প্রত্যেকে একটা করে সিঙ্গেল বিষয় নিয়ে আছে। তাহলে হয় সে পারফেক্ট কন্টিনিউয়াস হবে, হয় সে পারফেক্ট হবে, আর না হয়, আর যদি পারফেক্টই না হয় তাহলে হবে কি ইনডেফিনিট। ইনডিফিনিট। এই, তার মানে ইনডেফিনিট ধরার জন্য আমাদেরকে আর বেশি কিছু করতে নেই। মানে ইনডেফিনিটের ব্যাপারটা যেহেতু অনেক কিছু, এই জন্য আমরা ইনডেফিনিট কী কী হতে পারে আমরা আলোচনা করব, কিন্তু ওটা নিয়ে খুব একটা টেনশন করব না। কারণ কি, যদি আমরা বুঝতেই না পারি তাহলে আগের টেন্সগুলো নিয়ে একটু ভাববো, জাস্ট 3টা স্টেপ ভাবলে পারেই হয়ে যাচ্ছে, তাই তো? 3টা স্টেপ ভাবলে পারেই কিন্তু আমরা একটা টেন্সকে বুঝে ফেলছি। যেমন আমি যদি এখন একটা সেন্টেন্স লিখি, তোমরা একটু বলবো আমাকে যে সে অনেক ভালো পড়াশোনা করে। এই সেন্টেন্সটাকে আমরা যদি এখন ভাবতে চাই যেটা কোন টেন্সে আছে, আমরা জাস্ট সিস্টেমে ধরি, আমরা বলতে পারবো অনেকে হয়তো, কিন্তু আমরা সিস্টেমে আসি। প্রথমে ভাববো এটা কি পাস্ট, প্রেজেন্ট না ফিউচার বলো তো? প্রেজেন্ট।
হ্যাঁ, সে অনেক ভালো পড়াশোনা করে, মানে Present. এখনো করে, তাই না? তাহলে আমি ধরে নিলাম এটা হচ্ছে প্রেজেন্ট। এবার ভাববো এটা কি কন্টিনিউয়াস নাকি নন কন্টিনিউয়াস। নন কন্টিনিউয়াস। হ্যাঁ, যখন আমরা বলছি তখন কি আমরা কি করছি যে এই মুহূর্তে সে কাজটা করতেছে, বলো? না না স্যার। স্যার। তার না। মানে হচ্ছে কি এটা নন কন্টিনিউয়াস। তাহলে নন কন্টিনিউয়াসের মধ্যে এটা কি পারফেক্ট, মানে তাহলে কি প্রেজেন্ট যেহেতু ধরে ফেলি, তাহলে এটা কি প্রেজেন্ট পারফেক্ট হবে, বলো তো? না স্যার, প্রেজেন্ট ইনডিফিনাইট। হ্যাঁ, তাহলে আমরা ধরে নিচ্ছি এটা যেহেতু পারফেক্ট হবে, কারণ পারফেক্টের মানে হলো কাজটা হয়ে গেছে কিন্তু ফলাফল এখনো আছে। সে অনেক ভালো পড়াশোনা করে, এখানে তো কাজ হয়ে যাওয়ার কিছু বোঝায়নি। তার মানে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে কি প্রেজেন্ট Present indefinite. ইনডেফিনিট টেন্স। এইভাবে যদি আমি আরেকটা সেন্টেন্স দিই, মনে করো পাখিগুলো অনেকক্ষণ ধরে কিচির মিচির করছে, ঠিক আছে? এখন এটাতে আমরা যদি ধরি তাহলে প্রথমে আমরা ধরবো পাস্ট, প্রেজেন্ট না ফিউচার, এটা? Present. হ্যাঁ, প্রথমে প্রেজেন্ট Present. ধরলাম। এবার ধরবো এটা কি কন্টিনিউয়াস নাকি নন কন্টিনিউয়াস। 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 তাহলে কন্টিনিউয়াস যখন এসে গেছে তখন আমি ধরবো এটা কি সিম্পল কন্টিনিউয়াস নাকি পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস। সিম্পল কন্টিনিউয়াস। আর এখন ভাবো যে কাজটা কতক্ষণ ধরে হচ্ছে বা কখন থেকে হচ্ছে, এরকম কোনো টাইম দেওয়া আছে কিনা। হ্যাঁ। না স্যার। আছে না এখানে অনেকক্ষণ ধরে, এই যে আছে না অনেকক্ষণ ধরে হচ্ছে। জি স্যার। তার মানে কি এটা হবে কি Perfect. প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কি আমাকে কি বেশি ভাবতে হচ্ছে একটা টেন্স বোঝার জন্য, বলো? না। জাস্ট 3টা স্টেপ, আমার 12টা টেন্স নিয়ে ভাবার দরকার নেই তো। আমার যখনই এই জায়গায় পাস্ট, প্রেজেন্ট না ফিউচার, এটা তখনই আমার 4টা টেন্স হয়ে গেছে। 4টা না, আসলে 2টা হয়ে গেছে, কন্টিনিউয়াস নাকি নন কন্টিনিউয়াস। এরপর কন্টিনিউয়াস হোক আর নন কন্টিনিউয়াস হোক আমাকে 2টা টেন্স নিয়ে ভাবতে হবে, হয় কন্টিনিউয়াস হলে এই দুটোর ভিতরে, নন কন্টিনিউয়াস। তাহলে আমাকে তো 4টা টেন্স নিয়ে ভাবতে হচ্ছে না কখনো। তাহলে এত সিম্পল একটা বিষয়কে আমরা কেন জটিল করে ভাবি, অনেকগুলো করে ভাবি কেন? ঠিক আছে, আরেকটা সেন্টেন্স আমি লিখি এবার। মনে করো আমি বিকাল 5টার আগেই তোমার বাসায় পৌঁছে যাব। ঠিক আছে, এরকম করে যদি আমরা কিছুদিন প্র্যাকটিস করি দেখবো যে একটা আইডিয়া চলে আসবে। তাহলে এটাকে আমরা প্রথমে কি ভাববো, প্রেজেন্ট, পাস্ট না ফিউচার? ফিউচার। 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 আচ্ছা, এরপর হচ্ছে এটা কি কন্টিনিউয়াস নাকি নন কন্টিনিউয়াস? নন কন্টিনিউয়াস। নন কন্টিনিউয়াস, তাই তো? নন কন্টিনিউয়াসের মধ্যে আছে পারফেক্ট এবং ইনডেফিনিট। তাহলে এটা কি পারফেক্ট হবে? পারফেক্ট হবে। জি স্যার, পারফেক্ট। জি স্যার। পারফেক্ট হবে কিনা, হ্যাঁ, যে সময় দেওয়া আছে। সময় দেওয়া থাকলে হবে না, সময়ের আগে হচ্ছে কিনা সেটা ভাবতে হবে। সময় তো ফিউচার থাকতেই পারে, তাই না? যে আমি বিকাল 5টায়, এখন দুটো জিনিস একটু ভাবো, আমি এই জিনিসটা দিব, আমি এই দুটো দিয়ে আবার ভাবি। মনে করো আমি বিকাল 5টায় তোমার বাসায় পৌঁছে যাব। আমি বললাম তোমার বিকাল 5টায়, এই দুটার মধ্যে একটা পার্থক্য খেয়াল করো। আমি বিকেল 5টায় তোমার বাসায় পৌঁছে যাব, আর একটা হচ্ছে আমি বিকাল 5টার আগেই তোমার বাসায় পৌঁছে যাব। দুটা কি একই জিনিস, বলো? না স্যার। না না স্যার। তাহলে যদি কোনো সময়ের আগে কাজটা হয়ে যায় তাহলে হবে সেটা কি, বলো? পারফেক্ট। পারফেক্ট, তাই তো? হ্যাঁ। আর যদি সময়ের আগে না বুঝিয়ে যা সেটা সময় বোঝায়, ভবিষ্যতের কোনো সময় বোঝায়, তাহলে কি লিখবো আমরা? ইনডেফিনিট। ইনডেফিনিট। দেখো এই যে ব্যাপারটা, তার মানে এইভাবে যদি আমরা একটা টেন্সকে বারবারই বিবেচনা করি তাহলে আমি দুটার মধ্যেই পৌঁছে যাব। মানে কি, মানে দুটার মধ্যে আমি আমার টেন্সটা খুঁজে পাবো যে আমি আসলে টেন্সটা কি করতে হবে, ঠিক তো? তাহলে আমি যদি এইভাবে দেখি তাহলে কি আমার ইনডেফিনিট টেন্স বুঝতে খুব অসুবিধা হবে যে আসলে সে ইনডেফিনিট হবে কি না হবে, বলো তো? কারণ কারণ 9টা টেন্স ক্লিয়ার, কারণ কি কন্টিনিউয়াস এবং পারফেক্ট এই তিনটা জিনিস আমাদের কাছে কিন্তু ক্লিয়ার মেসেজ দেয়, কিন্তু ইনডেফিনিটটা ক্লিয়ার মেসেজ দেয় না। এ অনেক কাজে ব্যবহার করা হয় একে, ঠিক আছে? তো এই জন্যই আমাদের মেইনলি প্রবলেমটা আছে। তাহলে এইগুলো আমরা সেন্টেন্সগুলো পরে আমরা করতেছি, আসলে আমরা আগে একটু ইনডেফিনিটটা শেষ করে আসি। তাহলে আমরা যখন ইনডেফিনিট টেন্স নিয়ে কথা বলবো তখনও তো আমাদের সেই 3টা ব্যাপার থাকতেছে, তাই না? প্রথমে হবে কি, পাস্ট, হ্যাঁ, পাস্ট ইনডেফিনিট, তারপর হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট, ইনডেফিনিট, ফিউচার। ফিউচার ইনডেফিনিট। ফিউচারের জন্য
কি রাখা আছে, কোন সাহায্যকারী ভার্ব রাখা আছে বলো তো? শ্যাল উইল। শ্যাল বা উইল, তাই না? কিন্তু পাস্ট এবং প্রেজেন্ট ইনডেফিনিটের জন্য কোনো সাহায্যকারী ভার্ব রাখা নেই, ঠিক আছে তো? এদের জন্য কোনো সাহায্যকারী ভার্ব লাগে না, ঠিক আছে তো? তাহলে এখানে কি লাগে? ভার্বের কোন ফর্ম? ফার্স্ট ফর্ম। এখানে কি লাগে? ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম। তবে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস লাগাতে হয়। এই জায়গাতে আমরা খুবই মিস করি। আজকে ওই যে তোমার সেকেন্ড ইয়ারে খাতা দেখতে দেখতে দেখলাম অধিকাংশই এই প্রেজেন্ট টেন্স হলে যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস করতে হয়, এটা যেন আমরা গুরুত্বই দিই না। তাহলে ফিউচারে কি করব আমরা? শ্যাল অথবা উইল, আর হচ্ছে কি কি হবে এরপর? ভার্বের প্রেজেন্ট ফর্ম। না না বেস ফর্ম। পাস্ট ফর্ম। না, শ্যাল উইলের পর কি হবে? ভার্বের ওই যে বেয়ার ইনফিনিটিভ বা বেস ফর্ম। কারণ ফাইনাইট ভার্ব কি হবে এরপর? কি ফাইনাইট দেওয়া যাবে বলো তো? যদি সাহায্যকারী ভার্ব থাকে তাহলে কোনো মূল ভার্বই কিন্তু ফাইনাইট ফর্মে আসবে না। আর ফাইনাইট ফর্ম মানে হচ্ছে পাস্ট ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম। কিন্তু যখনই আমরা ফিউচার করতে যাচ্ছি তখন শ্যাল উইল মোডাল ভার্বটা নিয়ে আসতে হচ্ছে, কারণ আমাদের কোনো ফিউচার ফর্ম নেই। কিন্তু আসলে ভার্বের কোনো ফিউচার ফর্ম নেই। শ্যাল উইল বসিয়ে তাকে কি করতে হয়? ফিউচার তৈরি করতে হয়। কারণ তিনটাই টেন্স, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। তাহলে পাস্টের ফর্ম আছে, প্রেজেন্টের ফর্ম আছে, কিন্তু ফিউচারের কোনো ফর্ম নেই। তাহলে ফিউচারের ফর্ম গঠন করার জন্য কি করতে হচ্ছে? ফিউচারের জন্য বরাবরই শ্যাল উইল রাখা আছে। আর শ্যাল উইল হচ্ছে এক ধরনের মোডাল ভার্ব। এই জন্য ভার্বের বেস ফর্ম মানে নন ফাইনাইট ভার্বের যে বেয়ার ইনফিনিটিভ বা বেস ফর্ম একই জিনিস না বলো তো? বেয়ার ইনফিনিটিভ বা বেস ফর্ম একই তো? জি স্যার, একই। হ্যাঁ, তাহলে বেস ফর্ম আমাকে ইউজ করতে হচ্ছে। তাহলে এই হলো আমাদের ভার্ব ফর্ম। তাহলে সাহায্যকারী ভার্ব বলতে আমরা শুধু ফিউচার টেন্সেই পেলাম, তাছাড়া পাস্ট এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো সাহায্যকারী ভার্বের প্রয়োজন হয় না। তবে নেগেটিভ করতে গেলে আমরা জানি কি, যে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে গেলে প্রেজেন্ট বা ফিউচার টেন্সে আমাদের ডু ভার্বের সাহায্য নিতে হয়, তাই না? নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ আমি সংখ্যা লিখলাম, তাহলে কি লিখবো? এই জায়গায় ডু অথবা ডাজ আমরা নিয়ে আসি, তাই না? আর পাস্টের জন্য কি নিয়ে আসি? স্যার এটাই পাস্ট। প্রেজেন্টে ছিল। সরি, আমি একটু মিস করেছি, এটা এখানে আসবে। হ্যাঁ, তাহলে এখানে কি দিব আমরা? ডিড। ডিড। এই হচ্ছে আমাদের নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য সাহায্যকারী ভার্ব। নেগেটিভ বা ইন্টারোগেটিভ না হলে আমাদের এখানে এই দুটো টেন্সে কোনো সাহায্যকারী ভার্বের প্রয়োজন হয় না। এখন আমরা পাস্ট ইনডেফিনিট বলতে কোন কাজকে বোঝাবো বলো তো? মানে অতীতে হয়, মানে ওই যে অতীতের তিনটা কাজ না, হ্যাঁ, সিম্পল কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস বা পারফেক্ট, এই তিনটা যদি না বোঝাই তার মানে ওই রকম বাকি সব কাজ আমরা পাস্ট টেন্সে করব, তাই তো? তার মানে আমরা বলছি কি সাধারণ অতীত, যেটা আমরা প্রধানত বলে থাকি। দেখো আমরা বলতে কি বলবো? অতীতের সাধারণ কাজ, এইটা আমরা বললাম। তেমনি হবে কি বর্তমানের সাধারণ কাজ, আর হচ্ছে কি ভবিষ্যতের সাধারণ কাজ। হ্যাঁ, মানে ভবিষ্যতে সংঘটিত হবে, এরকম আমি সংক্ষেপে লিখলাম এইটুকু। এই ব্যাপারটা খেয়াল রাখলেই চলবে। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আরও কিছু ব্যবহার আছে, সেটা আমরা ওই বই থেকে একটু দেখব। তাহলে কি বুঝতে পারছো তো টেন্সটা? তাহলে আমরা কিভাবে বিষয়টাকে দেখলাম। এখন এই হলো আমাদের পুরো টেন্সের ব্যাপারটা। হ্যাঁ, পুরো 12টা টেন্সের একটা নির্দিষ্ট আলোচনা। এখন বাকিটা এখন তোমরা কতখানি বুঝেছো? একটা টেন্সের সাথে কি আরেকটা টেন্স মিলে যাওয়ার কোনো সুযোগ আছে বলো তো? না স্যার। পাস্ট ইনডিফিনিট মানেই একদম অতীত, কাজ শেষ, ফলাফল শেষ। প্রেজেন্ট ইনডেফিনিট মানে হচ্ছে বর্তমানের সাথে সংযুক্ত থাকবে এমন কোনো কাজ, ঠিক আছে তো? বর্তমানের সাথে সংযুক্ত থাকবে এমন কোনো কাজ, সেটা আমরা জানি যে চিরন্তন সত্য হতে পারে, তাই না? আমরা জানি অভ্যাসগত কর্ম হতে পারে, এরকম বেশ কিছু ব্যাপার আছে। অত আমাদের ভাবতে যাওয়ার দরকার নেই, শুধু এই যে সিস্টেমটা বললাম, সিস্টেমটা খেয়াল রাখলে তুমি প্রেজেন্ট ইনডেফিনিট ধরে ফেলতে পারবা। ফিউচার ইনডেফিনিটের ব্যাপারটাও ওই একই রকম, ভবিষ্যতে সংগঠিত কোনো কাজ বোঝালেই আমরা ফিউচার ইনডেফিনিট টেন্সে লিখব, ঠিক তো?
জি তাহলে স্যার। এই 12টা টেন্সের ভিতরে সবচেয়ে ব্যতিক্রমী একটা সিস্টেম রয়েছে কোন টেন্সে বলো? ব্যতিক্রম ঘটনাটা ঘটছে কার সাথে বলো তো? একটু ব্যতিক্রম অন্যান্য টেন্স থেকে বলতে পারবা 12টা টেন্সের ভিতরে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাথে এস বাই এস হয়, যে ভার্বের সাথে এস বাই এস হয়, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এই ঘটনাটা কি আর কোনো ভার্বের সাথে আর কোনো টেন্সের সাথে হবে বলো তো? না স্যার। আর কোনো টেন্সের সাথে আছে এই কাজ? নাই, তাই না? না স্যার। এটা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রেই খাটবে, যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে হবে কি এস অথবা ইয়েস। এখন কথা হলো স্যার ইয়েস কোথায় বসাবো আর এস কোথায় বসাবো, এটা কি জানা আছে আমাদের যে কখন আমরা এস বসাবো আর কখন ইয়েস বসাবো? জি স্যার। স্যার স্যার ভাওয়েলের পর ইয়েস আর নরমালি ইয়েস হবে। না না, ওরকম করে বললে হবে না, ওরকম করে ফার্স্ট বললে না স্যার পারসন হয় আর না। সেকেন্ড পারসন পরে এস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে না, থার্ড পারসন প্লুরাল সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে হলে তো ইয়েস। এস বাই এস হবেই। হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই এস বাই, এখন এস কার সাথে বসাবো আর ইয়েস কার সাথে বসাবো, মানে কোন ভার্বগুলোর সাথে আমরা ইয়েস বসাবো, এটা মনে রাখলে স্যার হবে। ভার্বের সাথে ফার্স্ট পারসন আর ভার্বের সেকেন্ড এসএইচ দেখো, আবার হ্যাঁ, এক্স ভার্বের এন্ড, তাই তো? ভার্বের এন্ডিংটা একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, যে ভার্ব এর শেষে কি কি থাকবে বলো? ও থাকবে, তাই তো? এক্স থাকবে, এস এস থাকবে, এস এইচ থাকবে, সিএইচ থাকবে, তাই তো? তারপর কি থাকবে আর বলো? তারপরে সম্ভবত জেড থাকবে, হ্যাঁ, এইরকম। এল ওয়াই। হ্যাঁ, এরকম থাকলেই, হ্যাঁ, তারপরে ওয়াই থাকলে তো সেটা তো আছেই। ওয়াই থাকলে যদি কনসোনেন্ট থাকে, ঠিক আছে তো? হ্যাঁ, সেটা ওয়াইটা আই হয়ে যাবে, তারপরে ইয়েস লাগাতে হবে, তাই না? এরকম কয়েকটা জিনিসের সাথে আমরা প্রধানত এইগুলো লাগাই। যেমন একটা উদাহরণ যদি আমি বলি, মনে করো বললাম এই যে ডু এর সাথে আমরা কি বসাই বলো তো? ডুকে আমরা কি কি করি? ইয়েস। ডাজ ডাচ। করি, তাই না? তারপর মনে করো আমরা যদি বলি কি বলবো, বক্স মানে কান মুলিয়ে দেওয়া, হ্যাঁ, তাহলে কি বলবো? এটা বক্সেস হবে, বক্সেস। ঠিক ইয়েস। আছে তো? তারপর হচ্ছে মনে করো কি বলবো এখানে, মনে করো ফিনিশ, ফিনিশ, তাই না? এটার সাথে হচ্ছে, তাহলে কি দিব? ফিনিশেস। ফিনিশেস। তারপর হচ্ছে কি ডাব্লিউ এ টি সি এইচ, কি হবে এটা? ইয়েস। তাই না? হুম, আচ্ছা। এই যে আমার ফিজ, এটা সম্ভবত এটা হয় না, আমি এটা নিয়ে আসছি, এটা অন্য। স্যার সাকসেস দিয়ে হয় না? সাকসেস, হ্যাঁ। সাকসেস তো নাউন, ওটা তো ভার্ব না। সাকসেসের ভার্ব জানো কি জিনিস? সাকসিড। হ্যাঁ, সাকসিড, তাহলে এখানে এস হবে। তো এরকম কিছু থাকলে পারে আমরা কি করব? এস বাই এস। তাছাড়া বাকি অন্য কোনো ভার্ব থাকলে তার সাথে আমি এস লাগাবো, তাই তো? বাকিগুলোর সাথে এস লাগাবো, এটা তোমরা আরো বইয়ে পড়বা, তাহলে হয়ে যাবে। তো আমরা একটু বইয়ে একটু দেখে নিব যে কোন টেন্সের মানে ইনডেফিনিটটা কোন অর্থে ব্যবহৃত হয়। এই বইটা কি তোমরা পড়ো তো সবাই নাকি বলো তো? আমি জি স্যার তোমাদের করি। বইটা দিয়ে দিয়েছি, একদম টেন্সের পুরোটা কিন্তু এই বই থেকে শেষ করে ফেলবা সবাই। আমি দরকার হলে একটা এই টেন্সের উপরে একটা টেস্ট দিব, টেন্স সেন্টেন্স। আমি সেন্টেন্স স্ট্রাকচারটা কিন্তু এখনো শেষ করতে পারিনি, কারণ কি ভয়েস না আসা পর্যন্ত মোটামুটি আমরা বিষয়টাকে এখনো ক্লিয়ারলি বুঝবো না। কারণ অনেকে তোমরা দেখতেছো দুই একটা সেন্টেন্স, আমি খাতা দেখছি অনেকে প্যাসিভ ভয়েসও লিখতেছো। এখন ওই জায়গাটা তোমরা যদি ভয়েসটাকে ক্লিয়ারলি না বোঝো তাহলে বুঝতে সমস্যা হবে। এই জন্য সিম্পল সেন্টেন্সের অন্তত টেন্স, ভয়েস আর সেন্টেন্স স্ট্রাকচার, এই তিনটা জিনিস অন্তত একটা সিম্পল সেন্টেন্স গঠনের জন্য লাগবে। একটা সিম্পল সেন্টেন্স গঠনের জন্য লাগবে। আচ্ছা, এটা কোন সিম্পল আর নন, এটা কিসে চলে আসলাম আমরা? টেন্সের মধ্যে আছি। ও আচ্ছা, ভার্বালে চলে গেছি। হ্যাঁ, দেখো পিডিএফ এ সমস্যা। ভার্বাল গ্রুপ,
টেন্স, ওকে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই দুটার ব্যবহার সবচেয়ে বিচিত্র ধরনের আছে। হ্যাঁ, এই দুটাকে একটু ভালো করে খেয়াল করবা। আগামী দিন আমি কিন্তু এখান থেকে তোমাদের প্রশ্ন করব, মনে থাকবে, পুরো 12টা টেন্সের উপর। দেখি কে জি একদম স্যার। পুরোটা দখলে নিয়ে নিতে পারে, এবং তারপর যদি কোনো প্রবলেম থাকে সেটা বলবো। মানে টেন্স একবারে শেষ করবা, যে টেন্স সম্পর্কে আমি পুরো এক্সপার্ট হয়ে গেছি, এরকম একটা বিষয়। স্যার আগামী দিন বলতে কি শনিবারে? হ্যাঁ, আগামীকাল। আগামী দিন মানে আগামীকাল, যদি আমি নিষেধ না করি, প্রতিনিয়ত যেভাবে ক্লাস হবে। তা দেখো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা আসি। এখানে কি বলছে আমরা যদি একটু খেয়াল করি, সেটা আমরা সবাই জানি, সংজ্ঞা। সংজ্ঞা নিয়ে তো আমাদের কোনো কাজ নেই। বলছে দেখো, বলছে বর্তমান কালে সচরাচর হয় এরকম, সূর্য ওঠা, সূর্য ডুবে যাওয়া, তাই তো, আমি প্রতিনিয়ত ভাত খাই, আমি প্রতিনিয়ত ঘুমাই, এরকম যেগুলো হয়, যেমন কোনো কাজ, হ্যাঁ, অভ্যাসগত কাজ হতে পারে, নৈতিক কাজ হতে পারে, চিরন্তন সত্য হতে পারে, ঐতিহাসিক সত্য হতে পারে, নিকট ভবিষ্যৎ। এই যে নিকট ভবিষ্যৎ আমরা কন্টিনিউয়াস টেন্স দিয়ে করছিলাম না, বলো তো? তোমরা অন্তত জি স্যার। বইটা যদি কারো কাছ থাকে ইন্ডিকেট করে রাখবা যে একই ঘটনা আমরা কয়টা টেন্স দিয়ে প্রকাশ করতে পারি, এরকম কয়টা টেন্স আছে যেটাতে আমরা একই ঘটনা বলতে পারি। নিকট ভবিষ্যৎ আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে বোঝাতে পারছিলাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে কিন্তু বোঝাতে পারছিলাম। এই দেখেন এখানে এস বাই এস এর ব্যাপারটা আছে। হ্যাঁ, যে সাবজেক্টের পরে ভার্ব এবং তারপর যদি অবজেক্ট বসে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্বের সাথে এস বাই এস হয়, ইত্যাদি ইত্যাদি ঘটনা। সেটা এখানে দেখানো হয়েছে, গো, ডান্সেস, হ্যাঁ, তারপর হচ্ছে সি, কলস, রিডস, হ্যাঁ, কারোর দেখো এখানে এস আছে, গোর সাথে গোজ হবে, যেহেতু আই আছে তার জন্য এখানে দেওয়া হয়নি। তাহলে এখন এবার আমরা একটু দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি কি ভাবে হচ্ছে। প্রথমত হলো কি, প্রথমটা হলো বর্তমান কালের কোনো কাজ, দ্বিতীয়টা হলো অভ্যাসগত বর্তমান, যেগুলো আমি প্রতিনিয়ত করি। তারপর হচ্ছে চিরন্তন সত্য, যেটা সবসময় আগেও যা হয়েছে এখনো তাই হচ্ছে, ভবিষ্যতে তাই হবে। ঐতিহাসিক সত্য, যেগুলো ঐতিহাসিকভাবে সত্য, সেগুলো আমরা প্রেজেন্ট টেন্সে লিখতে পারি। এরপর হচ্ছে কি নিকট ভবিষ্যৎ, ঠিক আছে, এই যে আমরা এখানে দেখলাম। এরপর হচ্ছে আমরা বলছিলাম কি, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স গঠনে আমরা প্রধানত ভার্বের সাথে এস বাই এস যুক্ত করি, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, না হলে লাগে না। কিন্তু নেগেটিভ করতে হলে আমাকে কি কি করতে হচ্ছে, ডু ডাজ সাহায্যকারী ভার্ব নিয়ে আসতে হচ্ছে, তারপরে নট, নট দিয়ে তারপরে ভার্বের বেস ফর্ম যুক্ত করতে হচ্ছে। এই ক্ষেত্রে যখন আমি ডু ডাজ বসাবো, তখন কি মূল ভার্বের সাথে এস বাই এস হবে, বলো তো? মূল ভার্বের সাথে এস বাই এস না হবে, স্যার। কারণ ডু ডাজ এর পর কি হয়, ভার্বের বেস ফর্ম হয়, কারণ ডু ডাজ এর পরে ভার্বের বেস ফর্ম বা বেয়ার ইনফিনিটিভ বসে, এটা একটু খেয়াল রেখো। তাহলে এই হলো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কাজ। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা বলতেছি সাধারণভাবে বর্তমান কোনো কাজ, অভ্যাসগত বর্তমান, চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য এবং নিকট ভবিষ্যৎ, এই হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কাজ। তারপরে আমরা, স্যার বলো। ঐতিহাসিক সত্যটা পাস্ট টেন্সে কেন হয় না? এটা তো মনে করেন যে শাহজাহান তাজমহল নির্মাণ করেছে, এটা তো অতীতে হয়ে গেছে, এটা কেন প্রেজেন্টে লেখা হয়? সেটা তুমি পাস্ট টেন্সে লিখতে পারো, সেটা সমস্যা না, ওটা প্রেজেন্ট টেন্স দিয়ে, কারণ ইতিহাস, যে ইতিহাস কখনো মিথ্যা হবে না, ঠিক আছে তো, সেই ইতিহাসকে আমরা প্রেজেন্ট টেন্স দিয়ে লিখবো, ঠিক আছে। তুমি পাস্ট টেন্স দিয়ে লিখতে পারো, সেটা কোনো সমস্যা না। ইতিহাসগুলো প্রেজেন্ট টেন্সে লেখা হয় এই কারণে যে ওই ইতিহাস কখনো পরিবর্তন হবে না, হবে বলো? হুম। ইতিহাস কখনো না পরিবর্তন স্যার। হবে না, সবসময় একই রকম থাকবে, এই জন্য। তাছাড়া তুমি পাস্ট টেন্সে লিখতে পারো, প্রেজেন্ট টেন্সে লিখতে পারো, এ নিয়ে কোনো সমস্যা নাই। এরপর হচ্ছে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে যাই। বেশি চলে গেলাম নাকি? না, প্রেজেন্ট পারফেক্টে আছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পিডিএফ থেকে। এই যে পাস্ট ইনডিফিনিট কি কি বলছে, সাধারণ অতীতকাল, হ্যাঁ, সাধারণভাবে অতীতে ঘটেছিল, যে অতীতকালে কোনো কাজ ঘটেছিল এবং তার ফলাফল এখন আর নেই। ওই যে যদি ফলাফল থাকতো তাহলে কোন টেন্স হতো বলো তো? কাজ শেষ কিন্তু ফলাফল আছে, কোন টেন্স হতো? পারফেক্ট। প্রেজেন্ট। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতো, কিন্তু কাজও শেষ, ফলাফলও শেষ, তাহলে হবে কি, পুরোটাই পাস্ট, ঠিক আছে তো, এরকম আর কি ঘটনাটা। তাহলে এখানে তো আর এস বাই এস নেই, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, এইটাই। আর যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে ওখানে সেটা ডিড নট লাগাবো, ভার্বের বেস ফর্ম, বা ইন্টারোগেটিভ করতে চাইলে যেভাবে করার আমরা সেভাবে করছি। আচ্ছা, এছাড়া কিন্তু দেখো আর এখানে আর ওর কোনো ব্যবহার নেই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মতো অতীত মানে নিকট ভবিষ্যৎ এরকম কিছু আর ব্যবহার অতীতকালে আর এরকম কিছু নেই, ঠিক আছে তো। তবে এই ক্ষেত্রে আমরা কিছু রাখবো, যে কিছু ভার্ব থাকে, হ্যাঁ, অতীত নির্দেশক কিছু শব্দ থাকে, যেগুলো থাকলে আমরা পাস্ট টেন্স করে থাকি না, ইয়েস্টারডে, অ্যাগো, সিন্স, লাস্ট মান্থ, লাস্ট দিয়ে যত থাকবে, মানে অতীত বোঝাবে এমন কোনো ও অ্যাডভার্ব থাকলে আমরা সেটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে করি। অবশ্য সবসময় যে থাকবে, থাকলে এরকমটা হবে তা না, ওর ব্যতিক্রমও থাকতে পারে, বিশেষ করে ওই ব্যাপারটা। এছাড়া দেখো আরেকটা কি গেল, 2 নম্বর, এই যে অতীতকালের কাজ এটা। আর এখানে একটা ব্যাপার রয়েছে, অতীতকালের কোনো নিয়মিত অভ্যাস বা আগে অভ্যাস ছিল এখন নেই, এরকম বোঝাতেও
আমরা ইউজ টু ব্যবহার যেমন করে থাকি, উড যেমন ব্যবহার করে থাকি, তেমনি আমরা মাঝে মাঝে পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে বোঝাতে পারি। যেমন আমি আমি আগে নানার বাড়িতে বেড়াতে যেতাম, বুঝতে পেরেছ? আমি আমার নানা বাড়িতে আগে বেড়াতে যেতাম, বললাম কি পূজার ছুটিতে বা ঈদের ছুটিতে আমি নানা বাড়িতে বেড়াতে যেতাম। তাহলে কি দিয়ে করতে পারি আমরা? এই তিনটা গঠনেই করতে পারি। যে আই ওয়েন্ট, আমি যেতাম, আমি গিয়েছিলাম অর্থ না, তখন হবে কি বাংলা হবে আমি যেতাম। আই ওয়েন্ট টু মাই ম্যাটারনাল গ্র্যান্ডফাদার্স হাউস ডিউরিং সামার ভ্যাকেশন বা পূজা ভ্যাকেশন ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে? অথবা আই ইউজ টু, অথবা আই উড গো, এগুলো আমরা ব্যবহার করতে পারি। দেখো একই বিষয়, একই সেন্স আমরা বিভিন্ন ফর্মে কিন্তু করতে পারি। এগুলো একটু খেয়াল রাখবে, এই জায়গাতে নোট করে রাখবা, ঠিক আছে? তো একটু দাগিয়ে রাখবা যে এটা আমার মনে রাখতে হবে। এবার হচ্ছে দেখো ভদ্রতাপূর্ণ অনুরোধ বোঝাতে ক্যান কোড, ওগুলো পরের ব্যাপার, ওগুলো ক্যান কোডের ব্যাপার, এটা আমার টেন্সের ব্যাপার দিয়ে আসছে না, ওটা টেন্স নিয়ে আমাদের কথা না। এরপর হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্সে যদি আমরা আসি, একবারে টানতে গেলে বেশি চলে যাচ্ছে। আচ্ছা ফিউচার পারফেক্টে চলে আসছি, দেখছো? ফিউচার, এই যে ফিউচার ইনডেফিনিট কি বলছে এটা? ভবিষ্যতে কোনো কাজ সংঘটিত হবে, এরকম ভবিষ্যতে হবে, সেটা কোনো সময় আগে হয়ে যাবে নাকি হতে থাকবে, এরকম কিছু বোঝানো, সিম্পলি যেটা বোঝাবে সেটা। হ্যাঁ, এর সাথে কি হবে? শ্যাল উইল আর ভার্বের, এইখানে প্রেজেন্ট ফর্ম বলা হয়, আসলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় না, বেস ফর্ম হয়, এখানে একটু খেয়াল রাখবা, ঠিক আছে? কারণ এগুলোর পরে ভার্বের বিয়ার ইনফিনিটিভ বা বেস ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম জিনিসটা আলাদা। এই তো, তো দেখো যেটুকু বললাম এইটুকুই। তাহলে আমাদের এই হচ্ছে টেন্সের আলোচনা। এখন তোমরা একটু দয়া করে এখানে প্রত্যেকটা সেক্টর বা প্রত্যেকটা অংশ একটু ধীরে ধীরে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা, মনে থাকবে, যাতে কোনো জায়গায় যদি তুমি না বুঝে থাকো তাহলে পার্থক্য কি? হ্যাঁ বলো। হুম, বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মের মধ্যে পার্থক্য কি? দুইটা একই না? প্রেজেন্ট ফর্ম হচ্ছে ফাইনাইট ফর্ম, আর বেস ফর্ম হচ্ছে কি? নন ফাইনাইট ফর্ম। আমরা এটা আলোচনা করছিলাম না এক সময়, তুমি ছিলে ওই ক্লাসে? বলতে পারছি না। হ্যাঁ, আমরা আলোচনা করেছিলাম না এই যে এই জায়গায়, ঠিক আছে? তো আমরা এই যে এখানে আলোচনা করছিলাম না, দেখো এই যে ফাইনাইট ফর্ম হচ্ছে কি? প্রেজেন্ট ফর্ম, আর হচ্ছে কি পাস্ট ফর্ম হচ্ছে ফাইনাইট ফর্ম। আর নন ফাইনাইট ফর্ম কি? বেস ফর্ম অথবা বেয়ার ইনফিনিটিভ অথবা ফুল ইনফিনিটিভ। এটা হচ্ছে কি একটা জিরান্ড হচ্ছে নন ফাইনাইট ফর্ম, পাস্ট পার্টিসিপল হচ্ছে নন ফাইনাইট ফর্ম। কথা বুঝতে পেরেছো? প্রথমত ভার্বকে আমরা দুই অংশে ভাগ করি, ফাইনাইট এবং নন ফাইনাইট, বুঝতে পারছো? আর জি স্যার। ওয়ার্ডের ভিতরে প্রেজেন্ট ফর্ম হচ্ছে এইটা। দেখো এটা আমি কি বি কে কখনো প্রেজেন্ট ফর্ম বলতে পারবো? বি কে বলো। না স্যার। তাহলে আমি না। কি শ্যাল উইলের পরে কখনো অ্যামিজা লিখতে পারবো? যে আই শ্যাল অ্যাম আই স্টুডেন্ট, এটা লেখা যাবে? কারণ অ্যাম তো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাহলে তুমি কেন শ্যালের পরে প্রেজেন্ট ফর্ম দিতে পারছো না? এটা এরকম কি কোনো সেন্টেন্স হয় যে আমি একজন ছাত্র হব, না। আই শ্যাল অ্যাম এ স্টুডেন্ট? এটা বলা যাবে না। কারণ কি? আমরা বলেছি একটা সাহায্যকারী ভার্ব আছে, তারপরে যদি কোনো ভার্ব আসে তার নিশ্চয়ই আমাকে বেস ফর্ম করতে হবে, কারণ শ্যাল উইল হচ্ছে মোডাল ভার্ব, মোডাল ভার্বের পরে বেস ফর্ম হয়, বেস ফর্ম মানে হচ্ছে বেয়ার ইনফিনিটিভ অথবা ফুল ইনফিনিটিভ। সব মোডাল ভার্বের সাথে অধিকাংশ মানে প্রায় সবগুলোর সাথে আমাদের বেস ফর্ম বসাতে হয়, শুধু একটা মোডাল ভার্ব আছে যার পরে টু বসাতে হয়, সেই জন্য কিন্তু মোডাল ভার্বের সাথে টুটা দেওয়া আছে। বলো তো সেটা কোন মোডাল ভার্ব বলতে পারবা? একটা মোডাল ভার্ব আছে যার সাথে টু আছে। ইউজড টু। না না না, আমরা প্রিন্সিপাল মডেলের কথা বলছি। আমরা মোডাল ভার্বকে দুই ভাগে ভাগ করছিলাম না, দেখো অনেক আলোচনা হয়ে গেছে। হ্যাঁ, অট টু, ইয়েস, অট টু পড়েছিলাম না আমরা? জি স্যার। হ্যাঁ, এই যে দেখো মোডাল ভার্ব, হ্যাঁ এই যে প্রিন্সিপাল মডেলের ক্ষেত্রে শুধু অট টু বাদে আর কারোর সাথে টু আছে বলো? না না স্যার। স্যার। আর কারোর সাথে নেই। তার মানে এই অটের পরে টু বসবে, তাহলে বাকি সব মোডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হবে, শুধু অটের পরে হচ্ছে টু সহ বেস ফর্ম হবে, তার মানে ফুল ইনফিনিটিভ করতে হবে, এই জন্য অটের পরে টুটা দিয়ে রাখছে। আর যখন সেমি মডেল পড়তেছে তখন তো অনেকগুলোই আছে, যেমন হচ্ছে বি টু, হ্যাভ টু, ইউজ টু, বি গোয়িং টু, এগুলোর পরে টু বসবে, যাদের সাথে টু বসার না সেখানে বলা হয়নি। তার মানে যত মোডাল ভার্ব আছে
সব মডেল ভার্বের পরে ভার্বের কি হবে, বেস ফর্ম। বেস ফর্ম। এইখানে একটা জিনিস খেয়াল করো, তাহলে আমরা যতগুলো ভার্ব পেয়েছি এখানে আমরা প্রধানত ভার্বকে দুই ভাগে ভাগ করেছিলাম, একটা প্রাইমারি অক্সিলারি, একটা হচ্ছে মডেল অক্সিলারি। আর প্রাইমারি অক্সিলারিকে আমরা বলছিলাম টেন্স ভিত্তিক অধিকাংশ ক্ষেত্রে। বি ভার্ব কার জন্য রাখা ছিল, কোন টেন্সের জন্য বি ভার্ব রাখা ছিল বলো তো? প্রেজেন্ট টেন্স। না, কন্টিনিউয়াস টেন্স, তাই তো? আগের ক্লাসগুলো না করে হ্যাঁ। থাকলে কিন্তু বিপদে পড়ে যাবা, বলে দিলাম আবারও। হ্যাঁ, আগের ক্লাসগুলো সবাই করবা, তাহলে তোমার সাথে মিলবে না। তাহলে কন্টিনিউয়াস মানে সাহায্যকারী ভার্ব হবে বি, পারফেক্ট মানে সাহায্যকারী ভার্ব হবে কি, হ্যাভ। হ্যাভ। তাহলে এই দুটো ভার্ব দিয়ে 9টা টেন্স কিন্তু হয়ে গেছে। শ্যাল উইল দিয়ে আরেকটা টেন্স হচ্ছে আমাদের ফিউচার ইনডিফিনিট সহ অন্য কিছু। আর ডু থাকতেছে কোন ভার্বের সাথে, এই মানে কোন টেন্সের সাথে ডু বলো তো? ডু ভার্ব আসবে ইনডিফিনাইট। ইনডিফিনিট। কোন ইনডিফিনিট? সবগুলো, তিনটাই, প্রেজেন্ট এবং পাস্ট, এই দুটো। ঠিক আছে তো? তারপর দেখো এই যে ব্যাপারগুলো, কারণ এই যে শ্যাল উইলটা আমাদের ফিউচারের ক্ষেত্রে কাজে লাগছে বলে আমরা জানি। তবে মডার্ন ইংলিশে একটু চেঞ্জ হচ্ছে, সেগুলো পরে তোমরা আস্তে আস্তে পড়বা, ওখানে গেলে পরে বইয়ের সাথে মিলবে না, এই বইগুলোর সাথে একটু খেয়াল করে নিবা। তাহলে আমি মোটামুটি এই 12টা টেন্স নিয়ে আলোচনা করলাম। এখন 12টা টেন্স আশা করি সবাই ইন্ডিভিজুয়ালি এখন বুঝতে শিখে গেছো বা বুঝতে পারবা যে কি কি বলা হয়েছে বা কি কি বোঝানো হয়েছে। শুধুমাত্র টেন্স বুঝতে গিয়ে এইটা একটু খেয়াল করবা, হ্যাঁ, যে প্রথমেই পাস্ট প্রেজেন্ট না ফিউচার, তারপরে কন্টিনিউয়াস নাকি নন কন্টিনিউয়াস, তারপরে হচ্ছে সিম্পল নাকি পারফেক্ট কন্টিনিউয়াস, আর না হলে পারফেক্ট নাকি ইনডেফিনিট, এইটুকু। এখন আমরা এই সেন্টেন্সগুলো একটু গঠন করি। যেহেতু আমরা অলরেডি জেনেছি প্রেজেন্ট ইনডেফিনিট, সে অনেক ভালো পড়াশোনা করে, সে অনেক ভালো পড়াশোনা করে। এখন আমরা প্রথমেই সেন্টেন্স স্ট্রাকচারে আসি। এটা কোন ধরনের সেন্টেন্স হবে বলো তো? এটা স্ট্রাকচারটা হবে কি? 9টা স্ট্রাকচারের ভিতর 9টা স্ট্রাকচারের কথা খেয়াল করো, মনে আছে? সে অনেক ভালো পড়াশোনা করে, তাহলে সে পড়াশোনা সাবজেক্ট করে প্লাস ইন্ট্রানজিটিভ ভার্ব প্লাস অ্যাডভার্ব। হ্যাঁ, তাহলে এখানে হবে কি, হি পড়াশোনা করে স্টাডিজ স্টাডিজ কেমন, ভেরি ওয়েল। হ্যাঁ, ভেরি ওয়েল। দেখো সাবজেক্ট প্লাস ইন্ট্রানজিটিভ ভার্ব প্লাস হচ্ছে অ্যাডভার্ব। স্টাডিজ এর সাথে আমরা আইএস করেছি, তাই না? ওয়াই আই হয়ে গেছে, তারপর ইএস কনসোনেন্ট থাকলে। দেখো এটা বুঝতে পেরেছো সবাই? সাবজেক্ট প্লাস ইন্ট্রানজিটিভ ভার্ব। দেখো সাবজেক্টের স্ট্রাকচার মানে সেন্টেন্সের স্ট্রাকচারও লাগতেছে, আবার টেন্সও লাগতেছে। খেয়াল করো, কিন্তু টেন্সটা যদি না বুঝতাম তাহলে যে আমার ভুল হতে পারতো। হ্যাঁ, আমরা হয়তো লিখতে লিখতে অনেক সময় প্র্যাকটিস হয়ে গেছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আবার আমরা লিখতে গিয়ে ভুল হবে। এবার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করার আগে আমি আগে সেন্টেন্স স্ট্রাকচার ধরবো। পাখিগুলো অনেকক্ষণ ধরে কিচিরমিচির করছে, তাহলে এখানে কোন স্ট্রাকচার হবে বলো তো? 9টা স্ট্রাকচারের ভিতর সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব হলো অবজেক্ট কোনটা? ও সরি স্যার, সরি। সাবজেক্ট কিচিরমিচির করা যদি ভার্ব হয়, তাই না? কিচিরমিচির করা হচ্ছে ভার্ব, আর পাখিগুলো হচ্ছে সাবজেক্ট, আর অনেকক্ষণ ধরে হচ্ছে এটা টাইম অ্যাডভার্ব। তাহলে আমাদের কোনো অবজেক্ট আছে, কোনো সাবজেক্ট প্লাস ইন্ট্রানজিটিভ ভার্ব হ্যাঁ, সাবজেক্ট প্লাস ইন্ট্রানজিটিভ ভার্ব প্লাস হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব। হ্যাঁ, একটু বলি যারা নতুন যুক্ত হয়েছো রিসেন্টলি, তাদেরকে বলবো সেন্টেন্সের স্ট্রাকচারগুলোর ক্লাসগুলো যেন ভালো করে দেখে নেওয়া হয়, মনে থাকবে? এরপর আমরা ধরবো টেন্স। আগে প্রথমে ধরবো সেন্টেন্স স্ট্রাকচার, তারপরে ভার্বের কাছে যখন আসবো তখন দেখবো আমরা টেন্স। টেন্স বলেছি কি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রথমে হচ্ছে সাবজেক্ট দা বার্ডস, তাই তো? এবার ভার্ব যখন লিখবো হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে পারফেক্টের জন্য কি হ্যাভ নাকি? তাহলে প্রেজেন্ট যেহেতু, তাহলে হ্যাভ। এবার কন্টিনিউয়াস এর জন্য কি বিন। আর কিচিরমিচির করা ইংলিশ কি বলো? চার্পিং বা টুইটারিং, তাই না? চার্পিং। এবার অনেকক্ষণ ধরে, তাই না? সিন্স দিব না ফর দিব বলো তো? ফর এ লং টাইম। হ্যাঁ, ফর, তাই তো? কারণ এখানে শুরুর সময় বলা হয়নি, শুরুর সময় হলে সিন্স হতো, তাই না? সিন্স সরি ফর আ লং টাইম, অনেকক্ষণ ধরে। দেখো সবাই বুঝতে পেরেছো কিনা? তার মানে সেন্টেন্স স্ট্রাকচার প্লাস টেন্স, এই দুটো মিলে কিন্তু আমার একটা সুন্দর সেন্টেন্স হয়ে যাচ্ছে। যদি আমি সেন্টেন্স স্ট্রাকচার জানতাম কিন্তু টেন্স ধরতে পারছি না, তাহলে কি আমি সেন্টেন্স ধরতে পারতাম বলো তো? হ্যাঁ, তো এই জায়গায় অতএব একটা সিম্পল সেন্টেন্স লেখার জন্য আমার অন্তত দেখো এইটুকুর মধ্যে আমি আপাতত পারতেছি। এবার আসি হচ্ছে ফিউচার পারফেক্ট। আমি বিকাল 5টার আগেই বাসায় পৌঁছে যাব, এটা কোন স্ট্রাকচারে হবে বলো? সাবজেক্ট প্লাস মনোট্রানজিটিভ ভার্ব অবজেক্ট কোনটা?
প্লাস ট্রানজিটিভ বলার আগে আগে ভাববা অবজেক্ট কোনটা। অবজেক্ট আছে তোমার বাসা। তোমার বাসা তো অ্যাডভার্ব, স্থান বোঝাচ্ছে। পাঁচটা হচ্ছে টাইম অ্যাডভার্ব। আমরা অ্যাডভার্ব নিয়ে আলোচনা করবো, এখন অ্যাডভার্ব নিয়ে আলোচনা করা হয়নি বলে এখনো ভুল হচ্ছে। দেখো দেখো, ওই যে বললাম না, যেটা আলোচনা হবে না সেখানে ভুল হয়ে যাবে। এখানে দুইটা অ্যাডভার্ব সাবজেক্ট আছে, প্লাস ইন্ট্রানজিটিভ। একটা হচ্ছে প্লেস অ্যাডভার্ব, একটা হচ্ছে টাইম অ্যাডভার্ব। বুঝতে পেরেছো? তাহলে বিকেল 5টার আগে এটা হচ্ছে আমাদের টাইম অ্যাডভার্ব, আর তোমার বাসা এটা হচ্ছে কি আমাদের প্লেস অ্যাডভার্ব, আর পৌঁছে যাবো এটা হচ্ছে ভার্ব, আর আমি হচ্ছে কি সাবজেক্ট। তাহলে এখানে কি ইন্ট্রানজিটিভ না বলো তো? সাবজেক্ট প্লাস ইন্ট্রানজিটিভ ভার্ব, হ্যাঁ, সাবজেক্ট প্লাস ফার্স্ট নিউ। ইন্ট্রানজিটিভ ভার্ব প্লাস হচ্ছে অ্যাডভার্ব। এবার যেহেতু ফিউচার পারফেক্ট, তাহলে কি লিখবো? আই। ফিউচারের জন্য কি হবে? শ্যাল। শ্যাল পারফেক্টের জন্য হবে কি? হ্যাভ। গো। হ্যাঁ। পোসান ইংলিশ কি? পোসান ইংলিশ কি? রিচ রিচড। রিচ, তাই তো? হ্যাঁ, তাহলে হ্যাভ বার উপর কি ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, তাহলে কি দিব? রিচড রিচড ইওর হোম হাউস, তাই তো? হোম বা হাউস কখন? বাই। এট। ও হ্যাঁ, বাই বা ওই যে বিফোর, তাই তো? বাই বা বিফোর। 5 বিকাল ইংলিশ কি দেব? পিএম। পিএম। হ্যাঁ, বিকালের জন্য পিএম। দেখো বাংলায় আবার হয়ে গেছে। এটা একটা ঘটনা। এবার হচ্ছে আমি বিকেল 5টায় তোমার বাসায় পৌঁছে যাব, একই জিনিস। তাহলে হবে কি? আই উইল বা শ্যাল, আই শ্যাল, হ্যাভ হবে এই জায়গায় ফিউচার ইনডিফিনিট যেহেতু। না, শুধু রিচ। হ্যাঁ, রিচ। আই শ্যাল রিচ ইওর হাউস ইওর হাউস এট, তখন এট বাই। তাই তো? বাই হবে না, কারণ 5টায় ও জি স্যার, হ্যাঁ, এইট এক্সাক্ট টাইম। এট এট এট। তাহলে কি হবে? 5 পিএম। দেখো এখানে কিন্তু প্রিপজিশনটা রোল প্লে করতেছে। হ্যাঁ, দেখো একটা পূর্ণ ভালো সেন্টেন্স লেখার জন্য কি কি প্রয়োজন? প্রথমত সেন্টেন্স স্ট্রাকচার, তারপর হচ্ছে ভার্বের জন্য টেন্স, আর ওদিকে তো অ্যাডভার্ব জানতে হবে, নাকি অবজেক্ট আছে নাকি কমপ্লিমেন্ট আছে, সেগুলো বুঝতে হবে। এখন একটা সেন্টেন্স স্ট্রাকচার দিই, তোমরা একটু বলবা স্ট্রাকচারটা কিসে আছে। মনে করে বললাম যে স্যার আমি না স্ট্রাকচার গুলো না ভালো করে পারতেছি না। স্ট্রাকচারগুলো তুমি কি ঠিকমতো ক্লাসগুলো করছো? জি স্যার, কি পারতেছো না তুমি আমাকে একটু বলো, তাহলে তোমার সমস্যা কোথায়? মানে আমি ধরতে পারতেছি না, মানে গোলায় গেতেছি সব। ভুলাই ফেলার তো কিছু নেই, তুমি তাহলে ওগুলো সেন্সই করতে পারো। তুমি কি প্রথম থেকে আছো? জি স্যার। তাহলে এতদিন বলনি কেন? স্যার এখন আমার ওই কদিন তো আমি ঠিকঠাক পারছি, এখন এই যে এগুলোর মধ্যে আমি মানে নিজে নিজে বলতে চাচ্ছি, এখন তৈরি হয়ে গেতেছে। তো তুমি তো সেন্সই করোনি বিষয়গুলো, ঠিক আছে? তো এটা তো সমস্যা। কোথায় গোলাই ফেলতেছো? আমি তো কি কমপ্লিমেন্ট বোঝনি কি জিনিস? জি স্যার। তুমি কি কমপ্লিমেন্ট অবজেক্ট কিছু বোঝো না এগুলো? না স্যার, আমি মানে ওগুলোতে একটুই হয়ে গেতেছে। আহা, তুমি একটু ভাবো না কি জিনিস। তুমি আগেই বলছো আমি পারতেছি না, কিন্তু তুমি একটু ভাবো যে অবজেক্টটা কি জিনিস, কমপ্লিমেন্টটা কি জিনিস, কি বলেছিলাম সেগুলো একটু ভাবো। আচ্ছা তুমি বলো অবজেক্ট কি জিনিস, আমাকে বলো। তুমি বলো আমাকে। স্যার, সাবজেক্টের তুমি তো বোঝোইনি, আমি তো বললাম যে তুমি তো সেন্সই করবে, তুমি বোঝোইনি এখন ওটা কি জিনিস। বলো, তুমি আমাকে বলো যে স্যার কমপ্লিমেন্ট কি জিনিস। তুমি আমাকে বলো অবজেক্ট কি জিনিস। তুমি বলতে পারবে আমাকে যে স্যার আমি সব পারি, একদম বলতে পারছি, কিন্তু আমি সেন্স ধরতে পারছি না। তুমি তো আসলে ওই জিনিসটা এখনো বোঝোইনি ঠিক মতো, পড়োনি এখনো ঠিক মতো। পড়লে পরে তো আমাকে বলে ফেলতে পারতো যে এটা স্যার এই জিনিস। কতদিন স্টাডি করেছো তুমি বলো, এটা নিয়ে কতদিন স্টাডি করেছো বলো তো? স্যার আমি আবার রেকর্ড ক্লাসগুলো দেখছি। দেখছো তো, দেখলে তো হবে না, তুমি বুঝছো কিনা সেটা তো আমাকে। আর তুমি একটু তোমার দরকার, ইয়ারফোন দরকার। তোমার ওখান থেকে সাউন্ড আমার এখানে আসছে, যে রেকর্ডিং হয়ে থাকতেছে, কথা বলতে আমি পারতেছি না তো। আচ্ছা তুমি আবার দেখবা ক্লাসগুলো, দেখে আমাকে বুঝবা যে তুমি আসলে কি বুঝেছো আর কি কি বোঝোনি, আমাকে সেটা বলতে হবে। আচ্ছা স্যার। এরকম কে কে আছো আর বলো, একটু মিউট রাখো তোমারটা। হ্যাঁ, আর কে কে আছো যে তোমরা বোঝোইনি এখনো বিষয়টা, মানে কি যে, মানে তুমি যখন দেখতেছো স্যার আমি রেকর্ড ক্লাস দেখছি, কিন্তু তুমি যে কি দেখতেছো সেটাই তো বুঝতেছো না, তাহলে তো হবে না। এবং যখন যেটা সমস্যা সেটা নিয়ে আমাকে বলতে হবে তো। এখন সেন্টেন্স স্ট্রাকচার শেষ করে এসেছি, টেন্স এসে বলতেছো আমি স্যার এগুলো বুঝতেছি না।
তাহলে তো হবে না। তুমি অন্তত সেন্টেন্সে ধরতে না পারো, কিন্তু তুমি কমপ্লিমেন্ট কি জিনিস সেটা যদি আমাকে না বলতে পারো তাহলে তো হলো না। তুমি আগে সংজ্ঞাটা বলো আমাকে যে স্যার কমপ্লিমেন্ট মানে এই, অবজেক্ট মানে এই, তুমি তো সেটাই বলতে পারছো না, তারপরে সেন্টেন্সের ধরা তো পরের কথা। আমি দেখো টেন্স নিয়ে এখন আলোচনা করতেছি, তোমরা অনেকে পণ্ডিত আছো, এখন কিন্তু ক্লাসে যুক্ত হওনি, অনেক পণ্ডিত আছো, কজন ক্লাস করতেছো বলো তো, বলো 16 জন। হ্যাঁ 16 জন ক্লাস করছো, ক্লাসে আছো তোমরা মনে করো 19 মানে 17 জন ক্লাসে আছো, অথচ তোমরা ব্যাচে আছো 50 জন। এই পণ্ডিতগুলো পরে বলো স্যার আমি এটা বুঝি না ওটা বুঝি না। প্রচুর পণ্ডিত আছে তোমাদের, প্রতি বছর এই পণ্ডিত আমি দেখতেই আসি, ঠিক আছে। তোমরা হচ্ছে এটা পঞ্চম বছর চলতেছে, পঞ্চমতম ব্যাচ কিন্তু তোমরা। ফোর্থ ইয়ার শুরু, এখন তারা ফোর্থ ইয়ারে পড়তেছে, ফোর্থ ইয়ার, তারপরে থার্ড ইয়ার আছে একটা, সেকেন্ড ইয়ার আছে একটা, ফার্স্ট ইয়ার পরীক্ষা দিচ্ছে, আর তোমরা এক ফার্স্ট ইয়ার। প্রতি বছরে প্রচুর পণ্ডিত দেখতেছি, তারা সব পারে, শুধু টাকা দেয় আমাকে যে মিলন স্যার গরিব মানুষ, ওনার অনেক টাকা দরকার এই জন্য ব্যাচে পড়াচ্ছে, টাকা দিয়ে খালাস হয়ে যাবে। রেকর্ড ক্লাস করে কি পড়াশোনা হয় এটা আমাকে বোঝাও বলো তো, রেকর্ড ক্লাস করে কি পড়াশোনা হয় ঠিক মতো? না স্যার, এডুকেশন থাকে। রেকর্ড ক্লাস করলে কোনো দায়বদ্ধতাই থাকে না। দেখা যাচ্ছে এক সপ্তাহ রেকর্ড ক্লাস জমে গেছে, তুমি ক্লাসই করোনি কোনোদিন, এবার আর ভালো লাগছে না, পরের মাস থেকে তুমি আর নাই। আমি এই জন্য মান্থলি ফি সিস্টেমে করেছি যে যার ইচ্ছা হবে পরের মাস থেকে থাকবে, না থাকলে না থাকবে। প্রচুর পণ্ডিত আছো তোমরা, এই পণ্ডিত আমি গত 5 বছর থেকে দেখতেছি, ঠিক আছে। ক্লাসে আছে 200 জন, ক্লাস করতে মানে ব্যাচে আছে 200 জন, ক্লাস করতেছে 50 থেকে 60 জন। তোমরা আছো 50 জন, তাই ক্লাস করতেছো মনে করো 18 জন। আছে ব্যাচে 200 জন, ক্লাস করতেছে 60 জন। যেই পরীক্ষা নিব, যে টেস্ট নিব, টেস্ট তো দিবেই না, আর যদি বা কেউ দেয় ক্লাসে যে কি বুঝিয়েছি তার যেন তারা কিছুই বুঝে না। হ্যাঁ, হুদাই শুধু টাকাগুলো দিয়ে মাসের পর মাস যুক্ত হয়ে আছে যে মিলন স্যারের সাথে থাকলে মনে হয় আমার সব কিছু হয়ে যাবে, এরকম কিছু বলো তো। এরকম না হবে? স্যার। হ্যাঁ। আমি কিন্তু একটু রাগ করি ক্লাসে, তোমরা এখনো রাগ দেখোনি, ঠিক আছে, তো আমি প্রচুর রাগ করি। এই ক্লাসে উপস্থিত না থাকলে কোনোদিন পড়াশোনা হয় না। আর যখন যেটা বুঝবা না, আমি কিন্তু খুব সময় নিয়ে বোঝাই। অনেকে বলে স্যার আপনি একটু বড়, অনেক সময় নিয়ে বোঝান। হ্যাঁ, আমি সময় নিয়ে বোঝাই, কারণ আমি চেষ্টা করি একজনকে যেন বেসিক জায়গাটাকে ধরিয়ে দিয়ে তারপরে পরের স্টেপে যাব। আমি টেন্স নিয়ে 2টা ক্লাস করছি, টেন্স কিন্তু ওই 15 মিনিটে বুঝিয়ে দেওয়া যায়, ঠিক আছে। তো টেন্স কিন্তু 15 মিনিটে বুঝিয়ে দেওয়া যায়, কিন্তু আমি 2টা ক্লাস কেন নিলাম? কারণ তারপরে দেখবা যে অনেক পণ্ডিত আছে এই টেন্সটা যেই শেষ করে ফেলবো অনুরোধ স্যার আমার টেন্স যেন এলোমেলো হয়ে যাচ্ছে, আমি যেন বুঝতেছি না। কিন্তু এই 12টা টেন্স এলোমেলো হওয়ার এ পর্যন্ত কোনো কারণ আছে কিনা আমাকে বলো যে স্যার আমি বুঝতেছি না 12টা টেন্সকে ইন্ডিভিজুয়ালি। এমন কেউ আছো যে 12টা টেন্সকে যদি আমি এখন ধরি পর পর বলতে পারবা যে কোন ঘটনাটা দিয়ে কোনটা বোঝায়, কোন টেন্স বোঝায়? বলা যাবে না এরকম, বলা যাবে না। জি স্যার, যাবে। হ্যাঁ, একদম ইন্ডিভিজুয়ালি তুমি 12টা টেন্সকে কিন্তু বলে দিতে পারবা। কিন্তু অনেকে আছো ওই যে বললাম পরে ক্লাসে আসবে, পরে এত বলবে স্যার আমি বুঝি নাই কিছু নাই, এইটা নিয়ে অনেক ঝামেলা পেকে যাবে। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস বলো তো, কিছু বলতে চাচ্ছ? আচ্ছা, টেন্স নিয়ে আমার আলোচনা মোটামুটি এখানে শেষ। শুধু আগামী দিক কালকের মধ্যে তোমরা পুরো এই বইটা, হ্যাঁ, আ প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা পড়বা, চাপ নিয়ে পড়তে হবে। তোমার সময় থাকুক আর না থাকুক সেটা আমি দেখতে যাব না, যেটা তোমার ফাইনাল পরীক্ষার সময় তুমি যে অজুহাত শো করতে পারবে না, সেখানে অন্তত দয়া করে এখানেও সেই অজুহাত শো করবা না। তোমার মনে করো বাসায় কেউ অসুস্থ হয়েছে, তুমি কি ফাইনাল পরীক্ষা বাদ দিবা নাকি ফাইনাল পরীক্ষা দিতে যাবা? বলো। বলো তো। দিতে যাব। তাহলে যখন দিতে যাবা তাহলে তুমি আমার ক্লাসও করবা, কারণ ওখানে যদি তুমি অজুহাত না দিতে পারো তাহলে এখানে অজুহাত দিয়ে কোনো লাভ নেই যে স্যার আমি ফাইনাল, আমি আমার মা, এই একটা ফেসবুকে কয়েকদিন খুব ভাইরাল হলো না যে একটা মেয়ে অজুহাত দিছিল তার মা অসুস্থ না কিসের জন্য, পরে ধরা খাইছে। হ্যাঁ স্যার, পরে। হ্যাঁ, পরে ধরা খাইছে। হ্যাঁ, তাই নিয়ে তো ভাইরাল হয়ে গেল খুব ঘটনা। অতএব যা কিছু ফাইনালে তুমি দেখাতে পারবে না, দয়া করে ক্লাসেও সেই অজুহাত দেখিও না। অনেক পণ্ডিত দেখতেছি, প্রতিনিয়ত দেখতেছি ভাই, ওই যারা রেগুলার ক্লাস করছে তাদের মধ্যে একটা ভালো অবস্থান তৈরি হচ্ছে, বাকিগুলো কিন্তু ওরকমভাবে পিছিয়ে পড়তেছো। ফার্স্ট ইয়ার এমন হবে খুব সহজ। হ্যাঁ, বলি কি, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হচ্ছে তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ইয়ার, কারণ এই ইয়ারে তুমি যদি 3.30 না রাখতে পারো তাহলে আলটিমেটলি 4টা বছর মিলে তুমি কিন্তু ভালো একটা স্কোর রাখতে পারবে না। অতএব এই সময়টাকে তোমাকে বুঝে নিতে হবে, একদম বছরের শুরু থেকে পড়াশোনা করতে হবে। আমি তো দেখে আসতেছি এই 15 বছর ধরে পড়ানো, আর অনলাইনে হচ্ছে 5 বছর, অনেকেই ভালো করছে,
আমার টার্গেট থাকে মিনিমাম 3.30 এবং আমার কোশ্চেন আনসারগুলো ঠিক সেই মাত্রার হয়, যাতে ওইগুলো কেউ লিখলে মিনিমাম 3 তো সে পাবেই, সাথে যেন 3.30 উপরে নাম্বার থাকে। কিন্তু এই জায়গাতে পৌঁছাতে হলে কি হঠাৎ করে সম্ভব বলো তো? হ্যাঁ, হঠাৎ করে সম্ভব? একটা প্রশ্নে 5 পাওয়া আর 6 পাওয়ার মধ্যে ব্যাপক ডিফারেন্স। 4 পাওয়া, 5 পাওয়া, 6 পাওয়া, একটাতে 4 পেলো একজন, ওইটাই কেউ পেলো 5, কেউ পেলো 6, 1 মার্ক করে ডিফারেন্স, কিন্তু এর ভিতরে যোগ্যতার অনেক ডিফারেন্স আছে। 4 পাওয়া আর 5 পাওয়া এক জিনিস না, 5 পাওয়া আর 6 পাওয়া এক জিনিস না, 6 পাওয়া আর 7 পাওয়া এক জিনিস না, প্রত্যেকটা স্টেপে আলাদা আলাদা ব্যাপার রয়েছে। এইগুলো পেতে হলে তোমাকে শুধু কাহিনী জানলে হবে না, সবাই একই কাহিনী লিখছে, কিন্তু এই কাহিনীর মধ্যে তুমি যে কমেন্টারি অ্যাড করেছো, কোশ্চেন আনসারের ভিতরে যে কমেন্টারি দিচ্ছ, তুমি যে কোটেশন দিচ্ছ, এইগুলো জায়গায় তোমাকে 4 থেকে 5-এ নিয়ে যাবে, না হয় 5 থেকে 6-এ নিয়ে যাবে, না হয় তোমাকে 6 থেকে 7-এ নিয়ে যাবে। এই জায়গাটা তোমাকে বুঝতে পারতে হবে। শুধুমাত্র ওই গদ বাঁধা পড়াশোনা করে কিন্তু হবে না, ভালো রেজাল্টের পরিমাণ কিন্তু কম, ঠিক আছে? তবে আমার এখানে দেখছি গড়ে মোটামুটি বেশ ভালো কিন্তু ফার্স্ট ক্লাস থাকে, হ্যাঁ, যারা মোটামুটি রেগুলারলি ক্লাস করে, হাতের লেখা সুন্দর। আমি এগুলো নিয়ে আলোচনা করব যে কীভাবে তোমরা পড়াশোনা করবা। আগে আসি আমরা একটু বেসিক জায়গাটা নিয়ে নিই। ওকে, তাহলে আমি টেন্সটা ছাড়লাম, এরপর আমরা চলে আসবো হচ্ছে ভয়েসে, ঠিক আছে? তো আমরা ভয়েস ট্রান্সলেশনে যেহেতু রিডিং স্কিলসে একটা ট্রান্সলেশন থাকে, সেটাও যেন হয়ে যায়, সাথে সাথে আমাদের ভয়েসটা যেন আমরা সেন্টেন্স লেখাতে ব্যবহার করতে পারি। মনে থাকবে? আচ্ছা, আপাতত টেন্স নিয়ে যদি কারো কোনো কথা থাকে 1 মিনিট সময় দিলাম, বলতে পারো এই মুহূর্ত পর্যন্ত। আর সেন্টেন্স স্ট্রাকচারগুলো আবারও স্ক্যান করতে হবে, কারণ ওই যে আমি আবারও টেস্ট করব সবাই লিখছো কিনা। এই যার সমস্যা ছিল, তুমি কি লিখছিলে যে 5টা করে যে সেন্টেন্স দিয়েছিলাম, তুমি কি লিখছিলা বলো তো? জি স্যার। তাহলে তুমি লিখেছো, অথচ তুমি এখন বলতে পারছো না অবজেক্ট কি জিনিস, কমপ্লিমেন্ট কি জিনিস, তো কঠিন ব্যাপার। হ্যাঁ, তোমাকে আবারও বলছি, আবারও ক্লাসগুলো করবা, ঠিক আছে? তো করে বোঝার চেষ্টা করবা, আচ্ছা। মানে একদম ইন্ডিভিজুয়াল সেন্সটা নিয়ে ফেলতে হবে, তা না হলে পারে তুমি পারবা না। শুধু আমি বলেছি পরীক্ষায় কাকে বলে কত প্রকার, এগুলো আসে না, সেন্স আসে, সেন্স। আমি কিন্তু কাকে বলে কত প্রকার পড়াচ্ছি না, আমি পড়াচ্ছি কি সেন্সগুলোকে আলাদা আলাদা করে দেখিয়ে দিচ্ছি যে এই জায়গাটা এটাকে বোঝায়। তাহলে একজন পারতেছি আর তুমি পারতেছো না, তার মানে তোমার পড়াশোনার মধ্যে যথেষ্ট গ্যাপ এখনও আছে। মনে থাকবে? ওকে, ভয়েসটা কি জিনিস সেটা আমরা আসি। এই যে আমরা এতক্ষণ পর্যন্ত যে সেন্টেন্সগুলো লিখেছি, সব কিন্তু অ্যাক্টিভ ভয়েসে লিখেছি। সেন্টেন্স মানেই হয় অ্যাক্টিভ, না হয় প্যাসিভ, না হয় কোয়াসি প্যাসিভ, ঠিক আছে? তো এই 3টার ভিতরে থাকবে, আর এটা প্রধানত থাকে হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের সাথে সম্পর্ক। কার সাথে সম্পর্ক বললাম? সাবজেক্ট এবং ভার্বের সাথে। আমরা কিন্তু ওই ভয়েসের, তোমরা এসএসসি এইচএসসিতে পড়ে যে একটা মাথা গরম করে ফেলেছো, আমরা ওই গরম করে পড়ব না, আমরা জাস্ট বেসিক জায়গাটাকে ভালো করে বুঝে নিব, যাতে আমি সেন্টেন্স লেখাতে ব্যবহার করতে পারি। তাহলে ভয়েস মানে হচ্ছে আমরা যেটাকে বলতেছি সাবজেক্ট, ঠিক আছে? তো আমরা সেন্টেন্স স্ট্রাকচার পড়লাম না 9টা, প্রত্যেকের কি আছে বলো তো? সাবজেক্ট আছে, প্রত্যেকের সাবজেক্ট আছে, প্রত্যেকের ভার্ব আছে, কিন্তু প্রত্যেকের কমপ্লিমেন্ট নাই, প্রত্যেকের অবজেক্ট নাই, আছে কি বলো তো? কিন্তু সাবজেক্ট সবার আছে, কিন্তু সাবজেক্ট সবার আছে। কি সমস্যা? হ্যাঁ, কি হয়েছে? কোনো সমস্যা? আচ্ছা, সরি, তো হঠাৎ করে একটু ইমার্জেন্সি, এই জন্য কথা বলা লাগলো। তো সবাই শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, তো যেটা বলছিলাম যে মেইনলি ভয়েসটা হচ্ছে 3 ধরনের হয়, ঠিক আছে? ভয়েসটা কি জিনিস আমরা প্রথমে বললাম কি, যে আমরা যে সকল সেন্টেন্স স্ট্রাকচার পড়লাম প্রত্যেকের সাবজেক্ট আছে, সাবজেক্টের সাথে একটা কথা রিলেটেড থাকে, সেটা আমি একটু বলি। প্রথমে হচ্ছে সাবজেক্টের সাথে একটা কথা রিলেটেড থাকে, সেটা হলো সাবজেক্ট হলো একটা সেন্টেন্সের কি বলতো, এটা কি বলতো, একটা সেন্টেন্সের পজিশন, তাই না? যেমন সাবজেক্ট একটা পজিশন, ভার্ব একটা পজিশন, অবজেক্ট একটা পজিশন, কমপ্লিমেন্ট একটা পজিশন, এগুলো কি একটা সেন্টেন্সের এক একটা পজিশন। মনে থাকবে তো? তাহলে আমরা যদি লিখি যে এরকম ভাবে, যে আমি যে লিখতেছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট
অথবা কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্ব, এগুলো হচ্ছে একটা পজিশন, এবং একটা সেন্টেন্সে 5টা পজিশনই থাকে মানে নামে, ঠিক আছে তো। এখন সাবজেক্ট হলো তেমনি একটা পজিশন। এখন এই পজিশনটাতে এই যে ভার্ব আছে না, এই ভার্বটার ক্ষেত্রে যিনি কাজটা করবেন তাকে বলা হয় এজেন্ট। যে কাজ করে তাকে বলা হয় কি এজেন্ট। আর ভয়েসের সাথে Agent। ভয়েসের সাথে প্রধানত আমরা একটু খেয়াল রাখবো অবজেক্ট রিলেটেড। কি রিলেটেড? অবজেক্ট, বা হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব রিলেটেড। কোন ভার্ব বলো তো? ট্রানজিটিভ Transitive verb। ট্রানজিটিভ ভার্বের কি থাকে? অবজেক্ট থাকে। তার মানে যে ভার্বের অবজেক্ট থাকে ভয়েস প্রধানত সেই ভার্ব সাথে সম্পর্কিত। তাছাড়া আমাদের যে কমপ্লিমেন্ট নিয়ে লিঙ্কিং ভার্ব নিয়ে যেগুলো আছে, তারপর হচ্ছে বি ভার্ব নিয়ে যেগুলো আছে, ওইগুলোর সাথে আমরা ভয়েস নিয়ে হিসাব করি না, ওগুলো সবসময় আমাদের অ্যাক্টিভ ভয়েসেই থাকে। কিন্তু ভয়েসের যে ব্যাপারগুলো, তাই তো অ্যাক্টিভ, প্যাসিভ, কোয়াসি প্যাসিভ, এই জায়গাটা প্রধানত নির্ভর করে হচ্ছে ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্টের সাথে। আমরা জানি অবজেক্ট রিলেটেড আছে এরকম 4টা স্ট্রাকচার আছে, তাই না? কয়টা স্ট্রাকচার আছে বলো তো অবজেক্টের সাথে রিলেটেড? বলতে পারবা? 4টা। হ্যাঁ, 4টা। কি কি বলো তো? প্রথমে হচ্ছে সাবজেক্ট প্লাস মনোট্রানজিটিভ ভার্ব, তাই তো? মনোট্রানজিটিভ ভার্ব প্লাস হচ্ছে কি অবজেক্ট। অবজেক্ট। তারপরে আছে কি? সাবজেক্ট প্লাস ডাইট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ, ডাই ট্রানজিটিভ ভার্ব প্লাস হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট প্লাস ডিরেক্ট অবজেক্ট। হ্যাঁ প্লাস হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। এরপর হচ্ছে কি আরেকটা আছে সাবজেক্ট প্লাস হচ্ছে কি বলতো? ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব প্লাস অবজেক্ট নাউন। হ্যাঁ, ফ্যাক্টিটিভ ভার্ব। ফ্যাক্টিভ ভার্ব প্লাস নাউন কমপ্লিমেন্ট, অবজেক্ট প্লাস নাউন কমপ্লিমেন্ট। আচ্ছা, একটু মিউট রাখো, কারণ মনে সাউন্ড হচ্ছে। নাউন কমপ্লিমেন্ট, আরেকটা হচ্ছে কি ফ্যাক্টিভ ভার্ব, নাউন প্লাস সাবজেক্ট প্লাস ফ্যাক্টিটিভ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। একটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। আমার ভয়েস মেইনলি এই 4টা স্ট্রাকচারের সাথেই রিলেটেড, ঠিক আছে? দেখো, কারণ কি প্রত্যেকের সাথে কি আছে খেয়াল করতো, প্রত্যেকের সাথে অবজেক্ট আছে। অবজেক্ট আছে। অবজেক্ট যার সাথেই থাকবে আমি তাকে নিয়ে কথা বলবো, যেগুলোর কোনো অবজেক্ট নেই সেগুলোর সাথে আমাদের ভয়েস নিয়ে কোনো ঝামেলাও নেই, ওরা সবসময় অ্যাক্টিভেই মেইনলি হয়। এখন কারণটা কি? কারণটা হচ্ছে সাবজেক্ট প্রধানত একটা কাজ করে, তাই না? একটা কাজ করে মানে একটা অ্যাকশন পারফর্ম করে, এবং সেই অ্যাকশনগুলো যে যে বিষয়ের উপর ডিপেন্ড করে করা হয় তাকে বলা হচ্ছে অবজেক্ট। কারণ আমি মনে করো আমি ইংরেজি পড়াচ্ছি, তাহলে পড়ানো কাজটা কোন বিষয়ের উপর ভিত্তি করে হচ্ছে বলো? এখানে বলো বিষয়টা কি? এখানে ইংলিশ আমি পড়াচ্ছি, তাহলে আমি হচ্ছে সাবজেক্ট, তাই তো? এখানে পড়ানো হচ্ছে ভার্ব, ইংলিশ হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, সেই হচ্ছে অবজেক্ট। এখন এইখানে একটা বিষয় খেয়াল করতে হবে, সাবজেক্ট মানেই কিন্তু সবসময় যে পারফর্ম করে তাকে বোঝায় না, সাবজেক্ট একটা পজিশন মাত্র। সাবজেক্টে প্রধানত যে বিষয়টা থাকে সেটা হলো সাবজেক্টের সাথে কি থাকতে হবে? এজেন্ট। যে পারফর্ম করে তাকে বলা হয় কি এজেন্ট। ঠিক আছে তো? এখন মূল কথা হলো এই এজেন্ট বা পারফর্মার সাবজেক্টের অবস্থানে আছে কি নেই, এটা হচ্ছে আমাদের ভয়েসের বিষয়, ঠিক আছে তো? যেমন আমরা খুব সহজ করে আমরা যখন লিখি যে আই ইট রাইস, এখানে পারফর্মারকে বলো তো, ইট যে কাজটা তার পারফর্মারকে, এজেন্টকে আই। তাই তো? ইট মানে খাওয়া, তাহলে এর এজেন্ট হচ্ছে আই, ঠিক আছে তো? মানে আমি। তাহলে আমিটা এখন কোন অবস্থানে আছে? সাবজেক্ট অবস্থানে আছে। কিন্তু যখন বলতেছি রাইস ইজ ইটেন বাই মি, তখন এখানে এজেন্ট কোথায়? আর রাইস কি এজেন্ট এই জায়গাতে বলো তো? না, মি এজেন্ট। হ্যাঁ, মি এজেন্ট, কিন্তু মি কি সাবজেক্টে আছে? মি কিন্তু না। সাবজেক্টে নেই। না স্যার। হ্যাঁ, সে সাবজেক্টে না থেকে আমি এরকম সময় অনেক সময় বলতে পারি যে দেখো দ্য ম্যান হ্যাজ বিন মার্ডার্ড, মানে মার্ডার করা। এখানে এজেন্ট কে? দামান। না না, ওকেই তো মারা হয়েছে। যে কোনো একজন, এটা আসলে হচ্ছে প্রকাশ করা হয়নি। হ্যাঁ, প্রকাশ
প্রকাশ করা হয়নি কে মার্ডার করেছে, বলছে লোকটাকে মার্ডার করা হয়েছে, কিন্তু কে করেছে, কে এজেন্ট, তাকে উল্লেখ করা হয়নি। তার মানে এজেন্ট ইংরেজি সেন্টেন্সে 3 জায়গায় থাকতে পারে, 3 রকমভাবে থাকতে পারে। একটা হচ্ছে সে হয় সাবজেক্টে থাকবে, আর না হয় প্রিপোজিশন সহ অবজেক্টে থাকবে, আর না হয় একদম অনুল্লিখিত থাকবে এজেন্ট। বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে এজেন্টের অবস্থান ইংরেজি ভাষায় 3 জায়গায়, সাবজেক্টে, না হয় প্রিপোজিশন যোগে অবজেক্টে, আর না হয় পুরো উল্লেখ থাকবে না। তার মানে যদি সাবজেক্টে থাকে তাহলেই সেটাকে আমরা বলবো কি, এজেন্ট কি অ্যাক্টিভ, এজেন্টকে বলবো কি আমরা অ্যাক্টিভ। আর যদি থাকে হচ্ছে প্রিপোজিশনে, তার মানে কি বলবো আমরা এখানে এজেন্ট প্যাসিভ। প্যাসিভ। কারণ এই রাইস তো আর এজেন্ট না, কিন্তু সাবজেক্ট, অতএব মানে সাবজেক্ট হলো প্যাসিভ, তার মানে এখানে অ্যাক্টিভ সাবজেক্ট আমরা খেয়াল রাখি। তাহলে সাবজেক্ট এখানে অ্যাক্টিভ, আর এখানে সাবজেক্ট কি বলো, প্যাসিভ। সাবজেক্ট প্যাসিভ মানে সাবজেক্ট কাজ করতে পারে না। আর এখানে কি সাবজেক্ট, এখানেও কি হবে তাহলে, ইনঅ্যাক্টিভ। হ্যাঁ এখানেও প্যাসিভ, কারণ এখানে তো উল্লেখ নেই। এই যে এখন যে ম্যান যেটা আছে, এই ম্যান কি এই মার্ডার কাজটা করেছে বলো? না স্যার। মূল কথা হলো সাবজেক্ট অ্যাক্টিভ না প্যাসিভ সেটা নিয়ে আমাদের হিসাব। তাহলে এখানে সাবজেক্ট অ্যাক্টিভ মানে এজেন্ট নিজে এখানে আছে, অতএব সাবজেক্ট হলো অ্যাক্টিভ। আর এখানে এই নিচের দুটাতে এজেন্ট সাবজেক্টে নেই, তার মানে সাবজেক্ট হচ্ছে প্যাসিভ। তাহলে প্যাসিভ বা অ্যাক্টিভ কথাটা কি ভার্বের সাথে রিলেটেড নাকি সাবজেক্টের সাথে রিলেটেড বলো তো? সাবজেক্টের সাথে। হ্যাঁ, এটা মেইনলি রিলেটেড হচ্ছে সাবজেক্টের সাথে, কিন্তু আমরা সেন্টেন্সের গঠনের স্বার্থে সাবজেক্ট সহ ওটা ভার্বের উপরে একটা ইফেক্ট পড়ে যায়। বুঝতে পেরেছো? স্যার হ্যাঁ বলো। এখানে এজেন্ট অ্যাক্টিভ হচ্ছে যখন ওই সাবজেক্টটা মানে ওইটা ইয়াটা এজেন্টটা সাবজেক্ট হিসেবে বসবে, তখন হচ্ছে এটা অ্যাক্টিভ। অ্যাক্টিভ। আর যখন হচ্ছে এটা প্যাসিভে থাকবে বা উল্লেখ না থাকবে তখন হচ্ছে প্যাসিভ। প্যাসিভ, হ্যাঁ, কারণ এখানে তো জি স্যার, যে বুঝতে কাজ- পারছি। যে কাজ করতে পারে না সেই তো প্যাসিভ নাকি? রাইস কি ইট কাজটা করতে পারে বলো? না স্যার। তাহলে সে প্যাসিভ, সে সাথে রিলেটেড না। মার্ডার কাজটা কেউ করেছে, সে তো আর করেনি, তার মানে সেখানে এজেন্ট নাই, মানে সাবজেক্ট প্যাসিভ। তার মানে সাবজেক্ট বুঝছি। অ্যাক্টিভ না সাবজেক্ট প্যাসিভ, এটার উপর ডিপেন্ড করে আমাদের এই ভয়েসটাকে আমরা মেনলি ভাবি। এই জায়গাটা কিন্তু ফোকাস পয়েন্ট, ঠিক আছে? তো বাকিটা স্ট্রাকচারাল ব্যাপার, ভার্বের এই যে সেই ইত্যাদি হয়, সেগুলো হচ্ছে স্ট্রাকচারাল ব্যাপার, মনে থাকবে। এখন কিছু কিছু ক্ষেত্রে আবার কোয়াসি প্যাসিভ হয়। কি হলো কথা? আচ্ছা, হানি সুইট। দেখো কোয়াসি প্যাসিভ হয়। কোয়াসি প্যাসিভ মানে হলো, যেহেতু আমাদের ভয়েস মানে দুটো জিনিস রিলেটেড হচ্ছে, কিন্তু স্ট্রাকচারাল ব্যাপারে দুটো জিনিস রিলেটেড, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে ভার্ব। এই দুটো জিনিস কিন্তু রিলেটেড হয়ে যাচ্ছে, তাই না? কারণ সাবজেক্ট ভার্ব এই দুটো জিনিস রিলেটেড হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই ক্ষেত্রে যেটা হয় কোয়াসি প্যাসিভের ক্ষেত্রে আমাদের, আমি যদি একটু মাঝখানে দিই, দেখো একটু খেয়াল করো, কোনটা উদাহরণ দিব? কোয়াসি প্যাসিভের হানি সুইট। হ্যাঁ, হানি টেস্ট সুইট, তাই তো? তোমরা এটা বলো, ওইটা মনে করতে চাচ্ছিলাম, হানি জি স্যার। টেস্ট টেস্ট সুইট। সুইট। এখন এইখানে খেয়াল করো, ভার্বটা কিন্তু আমার অ্যাক্টিভেই আছে। ভার্ব প্রধানত অ্যাক্টিভ ফর্মে আছে। কিভাবে অ্যাক্টিভ ফর্মে আছে সেটা পরে আলোচনা করবো, আপাতত বুঝে নাও যে ভার্ব অ্যাক্টিভ ফর্মে, কিন্তু এজেন্ট কি সাবজেক্টে আছে? সাবজেক্ট অ্যাক্টিভ কিনা? টেস্ট কাজটা কি হানি করতে পারে? টেস্ট কাজটা কি হানি করতে না পারে? না, এখানে অ্যাক্টিভ না, প্যাসিভে আছে। হ্যাঁ, তার মানে সাবজেক্ট প্যাসিভ কিন্তু ভার্ব অ্যাক্টিভ ফর্মে। তার মানে অ্যাক্টিভ এবং প্যাসিভের দুটো বৈশিষ্ট্যই এই সেন্টেন্সে আছে। তাকে আমরা বলছি কি কোয়াসি প্যাসিভ, মানে হ্যাঁ, অর্ধেক প্যাসিভ অর্ধেক অ্যাক্টিভ। কোয়াসি মানে অর্ধেক, কিছুটা, ঠিক আছে তো? কারণ টেস্ট মানে হচ্ছে স্বাদ নেওয়া, অতএব স্বাদ তো মানুষ নেই। হানি কি নিজে জানে যে সে সুইট বলো? নাকি হানি না স্যার। হানি তো নিজে নিজে টেস্ট নিচ্ছে না, অতএব টেস্ট কাজটা হানি করতে পারে না। তার মানে সাবজেক্ট হচ্ছে ইনঅ্যাক্টিভ। সাবজেক্টের যে এজেন্ট, টেস্ট করার যে এজেন্ট, সে কিন্তু উল্লেখ নেই। তার মানে সাবজেক্ট প্যাসিভ কিন্তু ভার্ব অ্যাক্টিভ ফর্মে। এই জন্য এটাকে বলা হচ্ছে কি বলো তো? কোয়াসি প্যাসিভ। হ্যাঁ, কোয়াসি প্যাসিভ। এখানে কি থাকে? সাবজেক্ট থাকে কি? সাবজেক্ট প্যাসিভ, প্যাসিভ বাট আর ভার্ব অ্যাক্টিভ। হ্যাঁ, ভার্ব অ্যাক্টিভ ফর্মে থাকে। আমি সংক্ষেপে লিখছি, এইটা খেয়াল রাখো। তাহলে হানি টেস্ট সুইট এরকম ভাবে যদি আমরা বলি, দ্য বেড ফিল সফট,
দ্য বেড ফিল সফট, তখন কেমন হচ্ছে? এটাও প্যাসিভ প্যাসিভ সাবজেক্ট। তাহলে এটা কি দিব, অ্যাক্টিভ, প্যাসিভ নাকি কোয়াসি প্যাসিভ? কোয়াসি প্যাসিভ। ফিল মানে অনুভব করা, বেড তো আর নিজে অনুভব করে না, করে বলো? বেড তো আর না নিজে স্যার। ফিল না। করে না, তাহলে হচ্ছে কি এটা হবে কি, তাহলে কোয়াসি প্যাসিভ। কোয়াসি প্যাসিভ, ঠিক আছে তো? এই তার মানে আমরা প্রধানত একটা সেন্টেন্সে দেখো স্ট্রাকচার কিন্তু আমার ঠিক আছে, ওই সাবজেক্ট ভার্ব ওইটাই, কিন্তু ওই স্ট্রাকচারগুলো যখন আমরা প্যাসিভে করি একটু চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি, ওই জন্য বললাম যে স্ট্রাকচারের এই জায়গাগুলো একটু চেঞ্জ হয়, হ্যাঁ এই জায়গাগুলো। ওকে, তাহলে আমরা যখন আমরা ভয়েস হিসাব করতেছি তখন ভয়েস কত প্রকার বলো তো, বললাম তাহলে তিন voice প্রকার। কত প্রকার হলো? 3 প্রকার হয়ে গেল, তাই না? তাহলে প্রথমে আমরা বলতেছি কি, আমি এইভাবে লিখি প্রধানত ফুল অ্যাক্টিভ, মনে করে বললাম, ঠিক আছে তো? কোয়াসি প্যাসিভ, আরটা বলবো কি, ফুল প্যাসিভ। প্যাসিভ। ফুল প্যাসিভ। হ্যাঁ, একটা হচ্ছে ফুল প্যাসিভ, একটা হচ্ছে ফুল অ্যাক্টিভ, আর একটা হচ্ছে কি কোয়াসি প্যাসিভ। কোয়াসি প্যাসিভের মধ্যে আর কি কোয়াসি অ্যাক্টিভ বা কোয়াসি প্যাসিভ, তাই তো? এরকম আর কি, বিষয়টাকে আমি মেনলি বোঝানোর স্বার্থে বলি, কারণ আমরা এখন কাকে বলে কত প্রকার পড়বো না বিধায় আমার ওগুলো নিয়ে আলোচনার বিষয় না। আমার বিষয়টা হচ্ছে বেসিক জায়গাটা ধরা যায় কিনা। তাহলে ফুল অ্যাক্টিভে কি ঘটনা ঘটবে আমাকে একটু খেয়াল করতে হবে। দেখো, প্রথমে হচ্ছে ভয়েসের ক্ষেত্রে আমাকে ভাবতে হবে সাবজেক্ট তো থাকবেই নাকি, সাবজেক্ট। জি স্যার। সাবজেক্ট হবে কি, সাবজেক্টে কি এজেন্ট থাকবে? হ্যাঁ, তাহলে আমি এখানে লিখলাম সাবজেক্টে এজেন্ট থাকবে। তারপরে কি কি হবে, ভার্ব হবে, কি হবে ভার্ব, কি হবে অ্যাক্টিভ, তাই না? ভার্ব অ্যাক্টিভ হবে। আর তারপরে কি থাকবে, এক্সটেনশন। আমি Object. এক্সটেনশন মানে হচ্ছে অবজেক্ট, অ্যাডভার্ব, কমপ্লিমেন্ট যা থাকে থাকুক, ঠিক আছে, ওর ভিতরে। এবার কোয়াসি প্যাসিভ যখন হবে তখন হবে কি, সাবজেক্ট কি প্যাসিভ প্যাসিভ, তারপর প্লাস ভার্ব অ্যাক্টিভ ভার্ব অ্যাক্টিভ, তারপরে কি প্লাস এক্সটেনশন। এক্সটেনশন, যেটা থাকা সেটা তো থাকবেই। এবার ফুল প্যাসিভে কি, সাবজেক্ট কি হবে, প্যাসিভ তারপরে ভার্ব কি হবে, প্যাসিভ প্যাসিভ ফর্মে। হ্যাঁ, একটা হচ্ছে প্যাসিভ আর একটা প্যাসিভ ফর্ম, এগুলো সংক্ষেপে লিখতেছি আমি, একটু খেয়াল রেখো, এটাকে যেন অন্যভাবে নিও না। আর এখানে হবে কি, প্লাস এক্সটেনশন। না এখানে একটু আসতে হবে, প্রিপোজিশন সংক্ষেপে লিখলাম, ঠিক আছে তো? প্রিপোজিশন প্লাস হচ্ছে কি, এইখানে Object. আসবে কি, অবজেক্টে কি হবে, এজেন্ট। এজেন্ট দেখো তাহলে কোথায় আছে এখন, ঠিক আছে? এইখানে অবজেক্টে প্রিপোজিশন সহ এজেন্ট চলে আসে। এখন এই যদি এজেন্টের উল্লেখ করতে হয় তাহলে প্রিপোজিশন সহ করতে হবে, আর না হলে এজেন্টের উল্লেখ করার দরকার নাই, এইটা। আর এখানে তো এজেন্টের উল্লেখ থাকেই না, এখানে মোটামুটি এজেন্টের উল্লেখ থাকেই না, আর এই জায়গাতে এজেন্ট সাবজেক্টে থাকে। দেখো এইখানে বুঝতে পেরেছো কিনা কথাটা? এই তিনটা জিনিস কি সবার কাছে ক্লিয়ার বলো তো? স্যার বুঝতে পারছি। হ্যাঁ, জি স্যার। এইবার আসি অ্যাক্টিভ ভার্ব বলতে কি বুঝবো আর প্যাসিভ ভার্ব বলতে কি বুঝবো। একটা জিনিস খেয়াল রাখবা, ভার্বের গঠনটাই শুধু একটা জিনিস খেয়াল রাখো, ফুল প্যাসিভ মানে হচ্ছে ভার্বটা কেমন হবে জানো, মানে ফুল, ফার্স্ট পার্টিসিপল। হ্যাঁ শুধু তাই না, একটা জিনিস খেয়াল করো, ভার্ব মানেই হচ্ছে যে বি ভার্ব প্লাস হচ্ছে কি ভার্বের ফার্স্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল, এইরকম সেন্স থাকবে। মানে টেন্স সহ যদি অন্য কোনো সাহায্যকারী ভার্ব থাকে তো থাকলো, বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল এই ফর্মে থাকা মানেই হচ্ছে সেটা ফুল প্যাসিভ ফর্মে আছে, ভার্বটা প্যাসিভ ফর্মে আছে, ঠিক আছে তো? আর বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নেই মানে কি, ভার্ব অ্যাক্টিভ ফর্মে আছে। কি আমার কথা বোঝা গেল? বি ভার্ব প্লাস জি, স্যার। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নেই মানে, তার মানে আমরা যে কয়টা টেন্স পাইলাম, এই যে 12টা টেন্স পেয়েছি তাই তো, এই 12টা টেন্সে আমরা এতক্ষণ পর্যন্ত যা শিখে এসেছি সবগুলো কোন ফর্মে আছে বলো তো? অ্যাক্টিভ ফর্ম। সব অ্যাক্টিভ অ্যাক্টিভ ফর্মে আছে। ফর্ম। হ্যাঁ, অ্যাক্টিভ ফর্মে আছে। এমনকি কন্টিনিউয়াস টেন্সের পর কি আছে, বি ভার্বের পর কি ভার্বের পাস্ট পার্টিসিপল আছে নাকি আইএনজি আছে? আইএনজি। আইএনজি আছে, তার মানে ওটা কি হবে, অ্যাক্টিভ ফর্ম। অ্যাক্টিভ। কিন্তু প্যাসিভ হতে হলে একটাই শর্ত, বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হতেই হবে। এই বি ভার্বটা প্রধানত নিয়ে আসা হয় ধার করে, কি করে বললাম, এই বি ভার্বটা নিয়ে আসা হয় ধার করে।
এটা কিন্তু টেন্সের না, এটা হচ্ছে টেন্স রিপ্রেজেন্টেটিভ একটা বিভার। কেমন ভাবে, আমি শুধু এখন এই জায়গাটা যে কথাটা বলবো একটু ভালো করে খেয়াল করবা, তারপরে বুঝতে পারবে। আমি একটু টেকনিক্যালি বোঝানোর চেষ্টা করি, তো যদি কেউ না বুঝতে পারে একটু বলবা, হ্যাঁ একটু বলবা, কিন্তু রাগ করবা না কিন্তু, বা হচ্ছে ভয় পাবা না, না বুঝলে বলবা। কারণ আমি বেসিক জায়গা নিয়ে কথা বলি, আমি ওই কাকে বলে কত প্রকার ওগুলো নিয়ে কথা বলাটা খুব একটা পছন্দ করি না, ঠিক আছে তো? কারণ ওগুলো সংজ্ঞা, ওগুলো না বুঝে মুখস্থ করা যায়, কিন্তু এই জায়গাটা খেয়াল করতে হবে। এখন আসি, খেয়াল করো, এখন বিভার্বটা হচ্ছে কি বললাম, প্যাসিভ গঠনের একটা রিপ্রেজেন্টেটিভ, মূল ভার্বের রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে তো? এটাকে অতিরিক্তভাবে নিয়ে আসতে হয়। কেমনভাবে, একটা সেন্টেন্স একটু খেয়াল করো, দেখো যে আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, এটা অ্যাক্টিভ না প্যাসিভে আছে? অ্যাক্টিভ। হ্যাঁ, একটা সেন্টেন্স অ্যাক্টিভ না প্যাসিভ সেটা ধরার জন্য সরাসরি আমরা ভার্বের দিকে তাকাবো, যে পাস্ট পার্টিসিপল সহ বিভার্ব আছে কিনা। যদি না থাকে তাহলে অ্যাক্টিভ। এমনকি দেখো, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটা অ্যাক্টিভ না প্যাসিভে আছে? অ্যাক্টিভ। হ্যাঁ, ভার্বের পাস্ট পার্টিসিপল হলেই যে প্যাসিভ হবে তা না, ভার্বের পাস্ট পার্টিসিপলের পূর্বে বিভার্ব আছে কিনা সেটা দেখতে হবে। যদি না থাকে তাহলে হবে কি, সেটা অ্যাক্টিভ, ঠিক আছে তো? এখন এই জায়গায় একটু খেয়াল করো, এই জায়গায় একটু খেয়াল করতে হবে। আমরা জানি ভয়েস চেঞ্জের ক্ষেত্রে প্রথমে কি হয় বলো তো? প্রথমে সাবজেক্ট অবজেক্টকে সাবজেক্ট। সাবজেক্ট করতে হয়, সেটা তোমরা জানো। এবার বলা হচ্ছে যে সকল সাহায্যকারী ভার্ব থাকবে, একটু মিউট রাখো। হ্যাঁ, যে সকল সাহায্যকারী ভার্ব থাকে সেটা আমাকে আগে লিখতে হবে, নাকি? আচ্ছা সরি, দাঁড়াও একটু, আরেকটা কল আসছে, একটু ধরি। হ্যাঁ, আচ্ছা, তো সবাই শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, একটু আমার একটু ইমার্জেন্সি আসছে, তো এই জন্য একটু মনে ক্লাসটা রাখতে হবে। হ্যাঁ, তো আমি যে পর্যন্ত আলোচনা করলাম এই পর্যন্ত থাকো, একটু টেন্সটা তোমরা শিখো, আগামীকাল আমরা ভয়েসটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ, একটু সরি যে আমাকে একটু শেষ আচ্ছা স্যার। আচ্ছা, ওকে, ঠিক আছে, গুড নাইট। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।